হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? সো আজকে আবারও তোমাদের সাথে একটা বাংলার ক্লাস নিয়ে চলে আসলাম শেখার নতুন দিগন্তে নেক্সট জেন ইনস্টিটিউট এর পক্ষ থেকে। সো আমাদের ফ্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই দ্রুত আমাদের ক্লাসে জয়েন হয়ে যাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। আজকে দারুণ একটা ক্লাস আমরা করব বাংলা প্রথম পত্রের উপরে। আমি তোমাদের এর আগে 3টা ক্লাস নিয়েছি। সো সব ক্লাসে আমি গ্রামার ক্লাস নিয়েছি, অর্থাৎ সেকেন্ড পেপার। সো আজকে আমি ফার্স্ট পেপার ক্লাস নিব এবং বাংলার একটা বলা যায় একটু কঠিন ধরনের একটা কিন্তু গদ্য আমরা আজকে পড়বো। সো আশা করি এই ক্লাসটা করার পরে তোমাদের কাছে মানে এই গদ্যের প্রত্যেকটা লাইন একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। যেন এমন মানে যে কোনো ধরনের প্রশ্ন যদি আসে, সৃজনশীল বা বহু নির্বাচনী যেমন প্রশ্নই আসুক, তোমরা সুন্দর মতো এখান থেকে অ্যান্সার করতে পারবা। সো তোমরা দ্রুত জয়েন হয়ে যাও। অলরেডি আমাদের সাথে 6 জন যুক্ত হয়েছে। বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করো এবং মেনশন করো আমাদের আজকে লাইভ ক্লাসটা শেয়ার এবং মেনশন করো, যেন আমাদের আজকে আমরা দেখতে চাই কত বেশি উপস্থিতি আমাদের ক্লাসে হয় এবং আমরা সবাই খুবই আনন্দ সহকারে ক্লাসটা করব। সো আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে জীবন ও বৃক্ষ, ঠিক আছে? আচ্ছা, অলরেডি এই যে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের আবু সাইদ ভাইয়া, আমাকে সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আচ্ছা, সহদেব, আবিদা ইয়াসমিন, জুবায়ের মাহমুদ। ওকে, সো অলরেডি অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছে। আচ্ছা, তো আজকে আমরা জানি যে দেশে মানে আমাদের দেশে একটা কি প্রাকৃতিক দুর্ঘটনা বলা যায় এটাকে। সো সবাই কেমন আছো? ভূমিকম্প পরবর্তী কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, কারো কোনো পারিবারিক ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, যে যেখানে আছো কেমন আছো সবাই আমাদের কমেন্টে জানাও যে আপু আলহামদুলিল্লাহ আমরা সেফ আছি। ঠিক আছে, সো আমরা তো এখন তো তোমরা একটা পরিবার। সো পরিবারের সবাইকে নিয়ে সবার চিন্তা হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? সো তোমাদের নিয়েও কিন্তু আমাদের অনেক চিন্তা হচ্ছিল। সো সবাই সেফ আছো কিনা, সবার পরিবারের সবাই সবকিছু সুস্থ সুন্দর আসছে কিনা আমাদের কমেন্টে জানাও। আচ্ছা, ওকে। সো অলরেডি আমাদের সাথে আরো যুক্ত হচ্ছে নীল আকাশ, লিওন মিয়া, সুহাসিনী। আচ্ছা, ওকে। সো অলরেডি 21 জন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। সবাই আমাদের ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। শেয়ার করে আমাদের কমেন্টে লিখো ডান। আমি দেখবো আসলে কে কে আমাদের ক্লাসটা শেয়ার করে। এবং দেখছো দীর্ঘদিন থেকে নেক্সট জেন কিন্তু তোমাদের ফ্রি ক্লাস, মানে ফ্রি, এক কথায় ফ্রি সার্ভিস দিচ্ছে। একের পর এক সপ্তাহে 7 দিনই আমাদের ফ্রি ক্লাস হয়। তার মানে দেখো, তুমি যদি এই যে 2 মাস থেকে আমাদের ক্লাস হচ্ছে, 2 মাসে যদি ক্লাস করো, তোমার 60টা ফ্রি ক্লাস কোনো প্রতিষ্ঠান দেয় কিনা আমার জানা নেই। সো আমি মনে করি এই ক্লাসগুলোতে তোমাদের অনেক অনেক বেশি উপকার হয়। সবাই জানাও যে আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে, আমাদের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে তোমাদের কেমন লাগে। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ওকে, আচ্ছা। সো ভাইয়া লিখছে আপনি কোথায় ছিলেন তখন? আমি তখন হসপিটালে ছিলাম এবং রোগীদের সাথে ছিলাম। সো আর কি, যাই হোক, সবাই সুস্থ সুন্দর আছে, আমিও সুস্থ সুন্দর আছি, এই আলহামদুলিল্লাহ। ওকে, আনিকা আনিকা মুসাম্মাদ লিখছে শেয়ার ডান। ওকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, 26 জন, অলরেডি 26 জন যুক্ত হয়ে গেছে। তো আজকে দেখো আমাদের পড়ার টপিক হচ্ছে জীবন ও বৃক্ষ। আচ্ছা, সবাই আমাকে লেখো তো যে এই যে গদ্যটা আমরা আজকে নিয়ে আসছি, এটা কঠিন লাগে কার কার কাছে, মানে এটার ভাষা কঠিন লাগে কার কার কাছে। সবাই আমাকে লিখো যে আপু মানে এই গদ্যটা তোমার কাছে কেমন লাগে, সহজ নাকি কঠিন, পড়তে ভালো লাগে নাকি খারাপ লাগে। সো তারপর আমরা দেখবো আজকে ক্লাস শেষ হওয়ার পরে এই গদ্যটা কেমন লাগে, ঠিক আছে? অর্থাৎ পড়া শুরুর আগে কেমন লাগে এবং পড়া শেষ হওয়ার পরে কেমন লাগে, এটা আজকে তুমি নিজেই যাচাই করবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এস এম হাসান লিখছে আপু দোয়া করিয়েন এইচএসসি এর জন্য। অবশ্যই অবশ্যই, তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। সবাই অনেক ভালো রেজাল্ট করো, অনেক ব্রাইট ব্রাইট রেজাল্ট করো, ভালো ভালো ইউনিভার্সিটি, ভালো ভালো মেডিকেল কলেজে চান্স পাও। এটাই হচ্ছে আমাদের চাওয়া, এটাই হচ্ছে আমাদের চাওয়া। ব্রাইট ফিউচার হোক তোমাদের সবার, এটাই হচ্ছে আমাদের নেক্সট জেনের পক্ষ থেকে চাওয়া। ওকে, লিওন মিয়া লিখছে পড়ি নাই। ওকে, তো আমরা আজকে পড়বো একসাথে, ঠিক আছে? আচ্ছা,
আর কে কোন ব্যাচ, কে কততম ব্যাচ? 26 ব্যাচ। যারা 26 ব্যাচ তারা কমেন্ট করো যে আমি এইচএসসি 26তম ব্যাচ, এবং যারা 27 ব্যাচ তারা কমেন্ট করো আমরা এইচএসসি 27তম ব্যাচ। আচ্ছা, বাংলা ব্যাকরণ সাইড পড়ান, ব্যাকরণ ঝামেলা লাগে অনেক। আচ্ছা, ব্যাকরণের ক্লাস আমাদের নেক্সট রবিবার ব্যাকরণের ক্লাস আছে আবার, এবং পরবর্তীতে আমি যখন আবারও ক্লাস নিব, আবারও অন্যান্য ব্যাকরণের টপিক ক্লাস নিব। ওকে, সো অলরেডি 45 জন যুক্ত হয়েছে আমাদের সাথে, অনেক ভালো। তো দেখো আমরা আস্তে আস্তে পড়ার দিকে যাই, পড়ার দিকে যাই। তাহলে দেখো, জীবন ও বৃক্ষ, জীবন ও বৃক্ষ। আচ্ছা, সহদেব সহদেব লিখছে 2027তম ব্যাচ। ওকে, 27তম ব্যাচ মানে হাতে এখন অনেক সময়, অর্থাৎ পড়াটা শুরু হচ্ছে, ধাপে ধাপে পড়তেছো। সো শুরু করার আগে বোঝাটা কিন্তু অনেক বেশি জরুরি, ঠিক আছে? কি পড়তেছি এটা বোঝাই কিন্তু অনেক বেশি জরুরি। তো দেখো, আজকে আমাদের ক্লাসটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখন এখানে দেখো আমরা প্রথমে কি করছি তোমাদের জন্য, প্রথমে কিন্তু দেখো এরপরে আমাদের পরের স্লাইডে আছে, এখানে দেখো লেখক পরিচিতি, অর্থাৎ লেখক লেখক আমাদেরকে কাজী মোতাহের হোসেন চৌধুরী। দেখো এখানে কিন্তু সুন্দর করে তার একটা ছবি দেওয়া আছে, কাজী মোতাহের হোসেন চৌধুরী। অর্থাৎ আমরা কিন্তু রবীন্দ্রনাথকে সবসময় দেখি, কাজী নজরুল ইসলামকে সবসময় দেখি। তো আমাদের কিন্তু একটা মাথার মধ্যে কিন্তু তাদের যে কথাটা, মানে রবীন্দ্রনাথ বললেই তার চেহারাটা ভেসে ওঠে। কিন্তু এই যে কাজী মোতাহের হোসেন চৌধুরী, এত সুন্দর লেখনী তার, কিন্তু তাকে কিন্তু আমরা খুব বেশি ভেবে চিনি না, মানে নামে চিনি কিন্তু চেহারায় কিন্তু চিনি না। তো তোমাদেরকে চেহারায় চেনানোর জন্য এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ছবি দেওয়া হয়েছে তার, এবং তার বিষয়ে কিন্তু এখানে আমরা কিছু ইনফরমেশন জানবো। কারণ আমাদের কিন্তু এমসিকিউ হোক বা হচ্ছে সৃজনশীল ক খ নাম্বারের যে প্রশ্ন, এগুলাতেও কিন্তু এই লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? ওকে, এবং কে কোন স্কুল থেকে পড়াশোনা করছো, কে কোন প্রতিষ্ঠানে পড়ো এখন সবাই কমেন্ট করো। দেখি কে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করো। আচ্ছা, সো তাসিন লিখছে আপু আমার বইয়ে লেখকের জন্ম নোয়াখালী জেলার কাঞ্চনপুরে। আচ্ছা, নোয়াখালী এবং লক্ষ্মীপুর একই, নোয়াখালী এবং লক্ষ্মীপুর হচ্ছে কিন্তু একই, ঠিক আছে? সো এটা হচ্ছে নতুন এডিশনের যে বইটা আমার কাছে আছে, সো এখানে আছে লক্ষ্মীপুর। আচ্ছা, নোয়াখালী এবং লক্ষ্মীপুর আমরা দুইটাই জেনে রাখবো, যখন আমি পড়াবো তখন এটা আমি লিখে দিব, ঠিক আছে? যদি প্রশ্ন আমাদের নোয়াখালী দিয়ে আসে তাহলে আমরা নোয়াখালী অ্যান্সার করবো, যদি লক্ষ্মীপুর দিয়ে আসে তাহলে কিন্তু লক্ষ্মীপুর দিয়ে অ্যান্সার করবো। ওকে, আচ্ছা, ওকে। সো ভারত রয় লিখছে আমি আজকে নতুন। সো ওয়েলকাম টু আওয়ার ক্লাস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আমাদের সাথে আমাদের যে সেশনটা এখন হবে, আমাদের সাথে আমাদের ক্লাসটা এনজয় করো, আমাদের ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করো, এবং তোমাদের সমস্যা সম্পর্কে আমাদেরকে কমেন্টে জানাও। আমরা পুরো ক্লাসটা জুড়ে তোমাদের সাথে অনেক অনেক আনন্দ করব, অনেক অনেক পড়াশোনা করব। ওকে, সো সবাই সবার কলেজের নাম লিখছে। ওকে, আচ্ছা, তো দেখো আমরা একটু লেখক পরিচিতি নিয়ে, লেখক পরিচিতিটা আমরা পড়বো, ঠিক আছে? এখন দেখো এখানে লেখা যে তার জন্ম, কাজী মোতাহের হোসেন চৌধুরীর জন্ম হচ্ছে 1903 খ্রিস্টাব্দে। 1903 খ্রিস্টাব্দে বর্তমান লক্ষ্মীপুর জেলার কাঞ্চনপুরে, ঠিক আছে? তাহলে আমাদের এই লাইন থেকে মনে রাখতে হবে হচ্ছে তার জন্মসাল, তার জন্মসালটা, ঠিক আছে? তাহলে তোমার এত বড় লাইন না মনে রেখে তুমি ছোট করে মনে রাখো। তাহলে দেখো আমরা যদি ছোট্ট করে মনে রাখি, 1903 সাল, লক্ষ্মীপুর বা নোয়াখালী, যে কোনো একটা মনে রাখবা, মানে যে কোনো দুইটাই মনে রাখবা, কারণ যেহেতু অনেকের বইয়ে আছে নোয়াখালী এবং অনেকের বইয়ে আছে হচ্ছে তোমার হচ্ছে এই যে লক্ষ্মীপুর, ঠিক আছে? তো লক্ষ্মীপুর নোয়াখালী আমরা দুইটাই মনে রাখবো, ঠিক আছে? এবং তার গ্রামটা কি ছিল? কাঞ্চনপুর, গ্রাম হচ্ছে কাঞ্চনপুর। ওকে, সো আমরা এই প্রথম লাইন থেকে দেখো আমরা কিন্তু তিনটা ইনফরমেশন পাচ্ছি। একটা হচ্ছে কি তার জন্মসাল 1903, এবং তার হচ্ছে কি বাসা লক্ষ্মীপুর জেলার কাঞ্চনপুরে। ওকে, এখন দেখো এই যে 3 সালে জন্ম, এর পাশাপাশি আমরা তার মৃত্যু সালটাও জেনে নিব, ঠিক আছে? তাহলে 1903 থেকে 1956 সালে তিনি মৃত্যুবরণ করেন, ঠিক আছে? সো তার মানে বোঝা যাচ্ছে যে তিনি মাত্র 53 বছর বয়স বেঁচেছিলেন, ঠিক আছে? মাত্র 53 বছর বয়স বেঁচেছিলেন, খুবই কম সময় বেঁচেছিলেন, কিন্তু তার মধ্যে কিন্তু তিনি কি আমাদের মধ্যে অমর হয়ে আছেন এই কম সময়ের মধ্যে তার লেখনির মাধ্যমে, তাই তো? এখন আচ্ছা, সাফিতুন্নেসা সুরাইয়া বলছে আপু আপনার নামটা একটু বলেন। আচ্ছা, আমার নাম হচ্ছে আয়েশা মিতু। আচ্ছা, ওকে। এখন দেখো এই যে 53 বছর তিনি বেঁচে ছিলেন, এই 53 বছরে তিনি
মানে এত সুন্দর সুন্দর কাজ করেছেন, যার যার কারণে কিন্তু তিনি আমাদের সমাজে অমর হয়ে আছেন, ঠিক আছে। এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু পড়াশোনা করেছেন, ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তিনি পড়াশোনা করেছেন। তাহলে দেখো, এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তিনি পড়াশোনা করেছেন, বাংলায় এম এ পাশ করেছেন, ঠিক আছে, এম এ পাশ করেছেন। ওকে, সো দেখো, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, এখন আমরা কিন্তু সবাই জানি যে কোনো হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বলো বা যে কোনো ধরনের উদ্ভাবনী যে একটা যে উদ্ভাবনী কাজ বা যে কোনো কিছু বিপ্লব কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই হয়ে থাকে। সো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই সময় দেখো ওনার জন্ম হচ্ছে 1903 সালে, অর্থাৎ তখন কিন্তু ব্রিটিশরা শাসন করতো আমাদের, ঠিক আছে। তখন দেখো ব্রিটিশরা শাসন করতো আমাদের, ঠিক আছে। এই যে ব্রিটিশ শাসন ছিল, এই যে ব্রিটিশ শাসন আমল ছিল, এই ব্রিটিশ শাসন আমলে তারা কিন্তু আমাদের উপর সবকিছু চাপাই দিত, ঠিক আছে। তারা আমাদের সবকিছু এই যে চাপাই দিত, এটার বিপক্ষে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র মিলে তারা হচ্ছে এটার বিপক্ষে লেখালেখি বা কথা বলা শুরু করে, ঠিক আছে। সো দেখো, এখানে লেখা আছে যে 1926 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় মুসলিম সাহিত্য সমাজ। তো এই যে মুসলিম সাহিত্য সমাজ, তাদের কাজ ছিল এই ব্রিটিশদের বিরুদ্ধে বা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কথা বলা, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কথা বলা, ঠিক আছে। আচ্ছা, আনিকা রানী লিখছে, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, দেরি হয়ে গেল। আচ্ছা, সো খুব বেশি দেরি হয়নি, আমরা মাত্র ক্লাসটা শুরু করছি। এখানে এখনো দেখো আমরা প্রথম স্লাইডে আছি। সো আনিকা, বেশি বেশি করে আমাদের ক্লাসটা শেয়ার করো এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো আমাদের ক্লাসে জয়েন হওয়ার জন্য। খুব সুন্দর একটা টপিক পড়বো আমরা আজকে। রাজিয়া সুলতানা, আচ্ছা, সবাই কেমন আছে জিজ্ঞেস করছে, আবারও বলি আমি ভালো আছি অনেক, ঠিক আছে। তো তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? যারা 26 ব্যাচ, তাদের তো খুব দ্রুত হচ্ছে পরীক্ষা শুরু হবে, সামনে টেস্ট পরীক্ষা আছে। তো তোমাদের প্রিপারেশন কেমন, কেমন পড়তেছে, পড়াশোনা কেমন চলতেছে? সবাই কমেন্টে জানাও যে আপু পড়াশোনা অনেক ভালো চলতেছে, ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট করবো। সো এখন দেখো, এই যে 1926 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় মুসলিম সাহিত্য সমাজ, এখানে কিন্তু তিনিও কি একজন সদস্য ছিলেন, ঠিক আছে। এখন দেখো, এই যে মুসলিম সাহিত্য সমাজ, ঠিক আছে, এটারই মুসলিম সাহিত্য সমাজ এটারই অধীনে একটা আন্দোলন হয়, একটা আন্দোলন হয়েছিল, ঠিক আছে। আন্দোলনের নাম ছিল বুদ্ধির মুক্তি আন্দোলন। আন্দোলনটার নাম ছিল কি? বুদ্ধির মুক্তি আন্দোলন। মুক্তি আন্দোলন, ঠিক আছে। তো ওই সময় কিন্তু একটা বুদ্ধির মুক্তি আন্দোলন হয়, এবং এই বুদ্ধির মুক্তি আন্দোলনে কিন্তু আমাদের কাজী মোতাহের হোসেন চৌধুরী নেতৃত্ব দেন। কাজী মোতাহের হোসেন চৌধুরী নেতৃত্ব দেন, ঠিক আছে। যখন আমরা দেখো সৃজনশীল প্রশ্ন পড়তে যাব, তখন বোর্ড বইয়ের প্রথম প্রশ্নটাই কিন্তু এটা আছে যে কাজী মোতাহের হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন, ঠিক আছে। তো দেখো, আমরা যদি একটু সৃজনশীল প্রশ্নটা দেখে আসি, দেখো আমাদের সৃজনশীল পার্টে দেখো বলছে, দেখো এখানে তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন আছে আমাদের বোর্ড বইয়ে, যেটা কিভাবে আমরা কোন প্যাটার্নে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব, কোন প্যাটার্নে সৃজনশীল প্রশ্ন আসে বা প্র্যাকটিস করব, এটা কিন্তু আছে। তো আমাদের দেখো এর আগে উদ্দীপক দেওয়া আছে, হ্যাঁ, যে সৃজনশীল প্রশ্ন একটা উদ্দীপক দেওয়া আছে, এবং এটা আমি বুঝাবো একটু পরে। এবং এখানে ক নাম্বারের প্রশ্ন আছে হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী কোন আন্দোলনের কাণ্ডারি ছিলেন, কোন আন্দোলনের। তাইলে দেখো এটার উত্তরটা কি হবে? বুদ্ধির মুক্তি আন্দোলন, ঠিক আছে, বুদ্ধির মুক্তি আন্দোলন। আমরা কিন্তু কথাটাই বললাম। আচ্ছা, আকাশ আকাশ লিখছে, আকাশ মাহমুদ, আমার পড়াশোনা তো আচ্ছা পড়াশোনা হচ্ছে না, কেন হচ্ছে না এভাবে বললে তো হবে না। দেখো এখনো যে তোমরা যে এজটাতে আছো, অনেক বেশি এজটাতে কিন্তু আমাদের একটা মানে ফ্যান্টাসি কাজ করে, একটা আবেগ কাজ করে। কিন্তু এরপরেই কিন্তু সবচেয়ে কঠিন যে সময়টা, ভর্তি যুদ্ধ তোমাদের সামনে আসতে যাচ্ছে। তো এখন তোমার এইচএসসি যদি তোমার ভিত মজবুত না হয়, তাহলে সে কিন্তু ভর্তি যুদ্ধে পিছিয়ে যাবে। সো যে ভর্তি যুদ্ধে পিছিয়ে যাবে, তার কিন্তু একটা ভালো ইউনিভার্সিটিতে, ভালো একটা মেডিকেল কলেজে, ভালো একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার যে চিন্তা বা পড়ার যে ইচ্ছা, এটা কিন্তু বাস্তবায়ন হবে না, ঠিক আছে। সো পড়াশোনাটা খুবই গুরুত্বপূর্ণ, পড়াশোনাটা কিন্তু পড়াশোনার মতোই হতে হবে। আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে। সো সাকিব ইসলাম কমেন্ট করছে, আপু আগে মেইন টপিক পড়ান। আচ্ছা, ঠিক আছে, আমরা মেইন টপিকে যাব। ওকে, তো এটা আমরা কিন্তু জানলাম, এটার আনসারটা জানলাম, ঠিক আছে।
এখন দেখো, সো দেখো, এই যে বুদ্ধির মুক্তি আন্দোলন, এই আন্দোলনে আহ তারা হচ্ছে, বা এই যে মুসলিম সাহিত্য সমাজ, তারা লেখালেখি করতে হচ্ছে শিক্ষা পত্রিকায়। তাদের লেখালেখিগুলা হচ্ছে শিক্ষা পত্রিকায় তারা প্রকাশ করতো। ওকে, শিক্ষা পত্রিকায়, শিক্ষা পত্রিকা, ঠিক আছে। অর্থাৎ যে মুসলিম সাহিত্য, দেখো আমরা একটু আগেই দেখলাম যে মুসলিম সাহিত্য সমাজ, এই মুসলিম সাহিত্য সমাজে তাদের যে লেখালেখিগুলা তারা শিক্ষা পত্রিকায় প্রকাশ করত। এবং এই শিক্ষা পত্রিকার উপরে লেখা তাদের একটা কমন স্লোগান, ছিল হচ্ছে কি, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। ঠিক আছে, তাহলে শিক্ষা পত্রিকার স্লোগান কি ছিল? এটা হচ্ছে স্লোগান, ঠিক আছে, এটা হচ্ছে স্লোগান। তাহলে শিক্ষা পত্রিকার স্লোগান ছিল এটা, ঠিক আছে। এবং এইটার সাথে মোতাহার হোসেন চৌধুরী সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু একমত ছিলেন। তো যখন যখন তোমরা লেখক পরিচিতি পড়তে যাবা, তখন কিন্তু এই এই কথাগুলোর সাথে পরিচিতি হবা। লেখক পরিচিতি পড়তে গেলে কিন্তু এই কথাগুলো বারবার সামনে আসবে। তো আমরা কিন্তু এই কথাগুলাকেই কিন্তু এখানে ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো, আচ্ছা বিভীষণের, আচ্ছা সুহাসিনী কমেন্ট করছে, বিভীষণের প্রতি মেঘনাদ পড়াইছেন কি আপু? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্লাস হয়ে গেছে বিভীষণের প্রতি মেঘনাদ। সো এটা আমাদের ফ্রি ক্লাস হয়েছে। এরপরে আমাদের যখন পেইড ব্যাচ আবার হচ্ছে আমাদের শুরু হবে, তখন কিন্তু আমাদের পেইড ব্যাচে আবার ক্লাস হবে। এবং ফ্রি ক্লাস যদি তুমি দেখতে চাও, আমাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সব ফ্রি ক্লাসগুলো সেখানে ডাউনলোড করা আছে। চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে বিভীষণের প্রতি মেঘনাদের পুরো ব্যাখ্যাটা দেখে নিতে পারো। এটা তোমাদের ফাহিম ভাইয়া ক্লাস নিয়েছে, খুবই সুন্দর ক্লাস। আশা করি তোমরা সেখান থেকে দেখলে অনেক বেশি উপকৃত হবে। এরপর দেখো, সো এরপর দেখো যে বলছে মননশীল এবং চিন্তা উদ্দীপক ও পরিশীলিত গদ্যের রচয়িতা হিসেবে বাংলাদেশি লেখকদের মধ্যে বিশিষ্ট হয়েছেন। সো এই যে কথাগুলা, মননশীল অর্থাৎ তার লেখনী, অর্থাৎ কাজী মোতাহার হোসেন চৌধুরীর লেখনী কেমন ছিল? মননশীল, ঠিক আছে, অর্থাৎ অনেক বেশি কি সামাজিক, ঠিক আছে, বা উচ্চ বর্গ বিশিষ্ট, ঠিক আছে। এবং দেখো, চিন্তা উদ্দীপক মানে নতুন করে চিন্তা করতে আমাদের কি করে, সাহায্য করে। এমন সুন্দর করে উনি লিখছে, যখন আমরা গদ্যটা পড়বো তখন কিন্তু দেখতে পারবো। সো দেখো, এখানে এখানে দেখো, আচ্ছা, আর এমডি রিফাত কমেন্ট করছে, আপু পেইড ব্যাচ কবে থেকে শুরু? আচ্ছা, পেইড ব্যাচ খুব দ্রুতই শুরু হবে। আমাদের পেজে তোমরা ফলো দিয়ে রাখো এবং আমাদের পেজে কন্টিনিউয়াস। আচ্ছা, নেক্সট হচ্ছে বৃহস্পতিবার আমাদের পেইড ব্যাচের লঞ্চিং ক্লাস আছে, ঠিক আছে, লঞ্চিং সেমিনার আছে। সো এর পরেই কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আকাশ বলছে, আপু নাম কি ইউটিউব চ্যানেলের? নেক্সট জেন ইনস্টিটিউটস। আচ্ছা, এছাড়া আমাদের যে ফেসবুক পেজ, এখানেও কিন্তু আমাদের ক্লাসগুলো সব আছে। সো এখন দেখো, আমরা লেখক পরিচিতির মধ্যে ছিলাম। লেখক পরিচিতির মধ্যে বলা আছে আমরা শুধুমাত্র তার তিনটা হচ্ছে রচনার কথা মনে রাখবো, ঠিক আছে, অর্থাৎ তিনটা গ্রন্থের কথা আমরা তার মনে রাখবো। একটা হচ্ছে সংস্কৃতির কথা, দেখো এখানে কিন্তু হাইলাইট করে দেওয়া আছে সংস্কৃতির কথা। একটা হচ্ছে সভ্যতা, আর একটা হচ্ছে সুখ। অর্থাৎ আমরা যদি খুব মানে শর্টের মধ্যে রাখতে চাই, তাহলে তিনটা দন্ত স, অর্থাৎ থ্রি দন্ত স, ঠিক আছে। দেখো, থ্রি দন্ত স দিয়ে কিন্তু আমরা তার তিনটা গ্রন্থের কথা কিন্তু আমরা মনে রাখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো, থ্রিতে কি, থ্রি দন্তসা, তাহলে দন্তসাতে কি সংস্কৃতি কথা, দন্তসাতে কি সভ্যতা, দন্তসাতে হচ্ছে কি সুখ। একই কিন্তু, ঠিক আছে, একই। ওকে, সো এইভাবেই কিন্তু সহজেই মনে রাখতে পারো। এভাবে তোমরা খুব সহজে মনে রাখতে পারো, ঠিক আছে। সুখ সভ্যতা সংস্কৃতির কথা, বা সংস্কৃতির কথা। দেখো, সুখ সরি সভ্যতা সংস্কৃতির কথা বলে, ঠিক আছে, সুখ সভ্যতা সংস্কৃতির কথা বলে। বা দেখো, এভাবে যদি আমরা মনে রাখি একটা ছন্দের মাধ্যমে, তাহলে কি হবে? সুখ সভ্যতা, সুখ সভ্যতা সুখ সভ্যতা সংস্কৃতির কথা বলে, ঠিক আছে।
সংস্কৃতির কথা বলে, সুখ সভ্যতা সংস্কৃতির কথা বলে। এই ছন্দটার মাধ্যমেও কিন্তু মনে রাখতে পারো, ঠিক আছে? তাহলে সুখ সভ্যতা সংস্কৃতির কথা বলে, জাস্ট তিনটা মনে রাখবো। ওকে ওকে, এরপর দেখো বলছে যে তাহলে এখন উনি যে সভ্যতা যে গ্রন্থটা লিখেছেন, এটা হচ্ছে একটা মানে ইংরেজি একটা ক্লাইভ বেলের ইংরেজি একটা গ্রন্থ, এটার অনুবাদ করেছেন, ঠিক? এটার অনুবাদ তিনি করেছেন সিভিলাইজেশন, যেটা নাম ছিল কি সিভিলাইজেশন। এবং দেখো সুখ যেটা তিনি লিখেছেন, সুখ যে গ্রন্থ, এটা উনি লিখেছেন যে বার্ট্রান্ড রাসেলের কনসিকুয়েন্স অফ হ্যাপিনেস, এটার অবলম্বনে, ঠিক আছে? সো খুবই ছোট্ট করে কিন্তু এখানে পুরোটা দেওয়া আছে। এবং দেখো আমরা যদি পরের পেজে যাই, তাহলে দেখো এখানে তার যে তিনটা বইয়ের কিন্তু কভার পেজের ছবিও এখানে সুন্দর মতো দেওয়া আছে, ঠিক আছে? ওকে, এখন দেখো আমরা এটা আগেই বলছি যে 1956 সালে তিনি মৃত্যুবরণ করেন। তবে এখানে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে উনি পেশায় একজন শিক্ষক ছিলেন, ঠিক আছে? পেশায় তিনি ছিলেন কি শিক্ষক। দেখো পেশায় তিনি ছিলেন শিক্ষক, পেশায় ছিলেন শিক্ষক। সো এবং উনি এই যে অধ্যাপনা করতেন সেটা হচ্ছে চট্টগ্রাম কলেজে। আচ্ছা, এটা একটু মনে রাখবা যে কলেজ নাকি বিশ্ববিদ্যালয়। যদি পরীক্ষার প্রশ্ন দেয় তাহলে কিন্তু অনেক সময় এমন দিয়ে দিতে পারে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিল তোমার ক নম্বরে, চট্টগ্রাম কলেজ দিল খ নম্বরে। সো আমরা প্রথমে দেখে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দাগাই ফেলতে পারি। সো এটা না, তোমাকে ভালো করে মনে রাখতে হবে কি চট্টগ্রাম কলেজে অধ্যাপনা করতেন। ওকে, আচ্ছা। তো দেখো আমরা এখনই আমরা মূল টপিকের মধ্যে চলে যাব। মূল টপিকে যাওয়ার আগে আচ্ছা পাঠ পরিচিতি। এখন চলো আমরা আগে মূল যে গদ্য সেটা একটু পড়ে আসি, তাহলে বোঝা যাবে যে আসলে কি হচ্ছে, ঠিক আছে? এখানে দেখো গদ্য পড়ার আগে আমরা কিছু হচ্ছে কঠিন কিছু ওয়ার্ড পাবো, ঠিক আছে? কঠিন কিছু ওয়ার্ড পাবো। ওয়ার্ড গুলো দেখো বলছে স্থূল বুদ্ধি, তাহলে এগুলার অর্থ আমরা আগে জেনে নিব, তাহলে যখন আমরা পড়বো তখন কিন্তু আমাদের অনেক সুবিধা হবে, ঠিক আছে? অনেক সুবিধা হবে। আচ্ছা, তোমরা এই গদ্যটা আমি তোমাদের বলছিলাম যে এই গদ্যটা কার কাছে সহজ লাগে এবং কার কাছে কঠিন লাগে, তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তোমরা সবাই কমেন্ট করে জানাও যে এই গদ্যটা কার কাছে কঠিন লাগে এবং কার কাছে সহজ লাগে। আপু এই ক্লাস কত মিনিট হবে? আচ্ছা, আমাদের ক্লাসটা হচ্ছে 5টা 30 পর্যন্ত, সরি 7টা 30 পর্যন্ত আমাদের ক্লাসটা হবে। সো ক্লাসটা শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকো। এখন দেখো তাহলে বলছে স্থূল বুদ্ধি। এখন স্থূল বুদ্ধি বলতে আমরা কি বুঝি? দেখো স্থূল কোণ, গণিতে জ্যামিতিতে একটা কথা আছে কি স্থূল কোণ। আচ্ছা, স্থূল কোণ মানে কি 90 ডিগ্রি হচ্ছে বড়। আচ্ছা, তার মানে কি স্থূল মানে কি অনেক বড় কিছু না। বাংলায় দেখো, বাংলায় বলছে স্থূল বুদ্ধি মানে সূক্ষ্ম বিচার বুদ্ধিহীন, অর্থাৎ যার খুব সূক্ষ্মভাবে বা ছোটভাবে যার চিন্তা করার ক্ষমতা নাই, ঠিক আছে? যার খুব সূক্ষ্মভাবে বা নিখুঁত ভাবে যার চিন্তা করার ক্ষমতা নাই। আচ্ছা, মোহাম্মদ নাজিম উদ্দিন বলছে আমার কাছে কঠিন লাগে। আচ্ছা, সহদেব বলছে আমি এখনো পড়িনি। আচ্ছা, আজকে আমাদের সাথে পড়ো এবং পরবর্তীতে কিন্তু নিজে যখন পড়বা তখন আরো বেশি ইজি হয়ে যাবে। আজকে আমরা পড়ার পরে আমাদের কাছে মানে একদম পানি তুমি জাস্ট কয়েকটা লাইন যদি মাথার মধ্যে রাখো যে এখানে উনি আসলে কি বুঝাতে চেয়েছেন, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? এরপর দেখো বলছে জবরদস্তি প্রিয়, অর্থাৎ গায়ের জোরে কাজ হাসিলে তৎপর, অর্থাৎ যে কি করে জোর করে কোনো কাজ করে। আচ্ছা, তারপরে দেখো বলছে বিকৃত বুদ্ধি, অর্থাৎ বিকৃত মানে কি যার স্বাভাবিক কোনো বিবেচনার ক্ষমতা নেই, ঠিক আছে? আচ্ছা, তপবন, তাহলে দেখো তপবন বলছে তপবন প্রেমিক। এই যে গদ্য, এখানে রবীন্দ্রনাথের কথা আছে। তো ওখানে কিন্তু রবীন্দ্রনাথকে তপবন প্রেমিক বলে উল্লেখ করা হয়েছে। তো এই তপবন মানে হচ্ছে মুনি ঋষিরা তপস্যা করে এমন বন, ঠিক আছে? আচ্ছা, অভিজ্ঞতা চক্ষু মানে হচ্ছে মনের চোখ। আচ্ছা, নতি মানে হচ্ছে বিনয়, অর্থাৎ বিনয় ভাব। ওকে, এরপর দেখো বলছে গূঢ় অর্থ হচ্ছে প্রচ্ছন্ন বা গভীর অর্থ, অর্থাৎ ভিতরের যে অর্থ, ঠিক আছে? মনে করো আমি তোমাকে একটা কথা বললাম, তুমি মনে করো আমাকে একটা কাজ করতে বলছো। এখন কাজটা মনে করো আমি খুব খুশি হইনি যে আমি এখন একটু ঘুমাবো বা আমি এখন একটু বাইরে বেড়াতে যাব, আপু আমাকে এরকম একটা কাজ করতে বললো, আমি মনে করো খুশি হইনি, ঠিক আছে? কিন্তু আমি বললাম আচ্ছা ঠিক আছে আপু করে দিব। এখন আমি
এই যে আমি তোমার মনের মধ্যে কি চলতেছে এটা কিন্তু বুঝলাম না, বা তোমার ভিতরে কি আছে এটা কিন্তু বুঝলাম না, তুমি আমার কাজটা করে দিচ্ছ, আমি শুধু এটাই দেখতেছি, ঠিক আছে। সো গূঢ় অর্থ বলতে বোঝাচ্ছে যে ওই যে ভিতরের ভিতরের যে কথাটা বা আসল যে কথাটা, সেটাই হচ্ছে কি গূঢ় অর্থ বা প্রচ্ছন্ন প্রচ্ছন্ন গভীর তাৎপর্য, ঠিক আছে। অর্থাৎ যেটাকে লুকায়িত থাকে, যেটা লুকায়িত থাকে, সহজেই বোঝা যায় না। আচ্ছা, ওকে। সো 50 জন আছে আমাদের ক্লাসে এখন পর্যন্ত। আমাদের ক্লাসটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো এবং বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। আচ্ছা, আমি মাত্র একজনকে দেখছি যে সে হচ্ছে শেয়ার করে লিখছে আপু শেয়ার ডান, আর কাউকে কিন্তু দেখিনি এখনো যে তোমরা লিখছো যে আপু শেয়ার ডান। সবাই শেয়ার করো এবং লিখো আমাদের কমেন্টে যে আপু আমাদের ক্লাসটা কিন্তু আপনাদের ক্লাসটা আমরা শেয়ার করে দিয়েছি। আচ্ছা, দীপ্ত বিশ্বাস লিখছে আপু আপনাদের এই ক্লাসগুলো কি প্রতিদিন হয়? আচ্ছা, আমি আজকে প্রথম। অনেক ক্লাসটা অনেক সুন্দর, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের প্রতিদিন সন্ধ্যা 6টা 15 মিনিটে প্রতিদিন আমাদের ফ্রি ক্লাস হয় এবং এক একটা সাবজেক্টের আলাদা আলাদা ক্লাস থাকে। সো প্রতিদিন ফ্রি ক্লাস করার জন্য আমাদের পেজে চোখ রাখো এবং আমাদের ওয়েবসাইটেও চোখ রাখো। এরপর দেখো, আমরা এখন চলে আসছি মূল প্রবন্ধের ভিতরে, মূল প্রবন্ধের ভিতরে, ঠিক আছে। দেখো, এই মূল প্রবন্ধের ভিতরে বলছে যে সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। তাহলে দেখো, সমাজের কাজ, সমাজের কাজ, আচ্ছা, টিকে থাকার সুবিধা দেওয়া নয়, অর্থাৎ সমাজ যে শুধু তোমাকে সমাজের মানে কোন রকম কোনো দায়িত্ব জ্ঞান ছাড়া বা কোন রকম কোনো কাজ ছাড়া সমাজ তোমাকে শুধু টিকিয়ে রাখবে, এটা কিন্তু সমাজের দায়িত্ব না। সমাজের দায়িত্ব কি? মানুষকে বড় করে তোলা। ঠিক, দেখো এখানে বলছে মানুষকে বড় করে তোলা, অর্থাৎ মানুষের মধ্যে যে মনুষ্যত্বটা আছে, যে মনুষ্যত্বটা আছে বা মানুষের যে চিন্তা ভাবনার যে প্রসার বা চিন্তা ভাবনার যে বিকাশ, এটা সাধন করতে সাহায্য করা, ঠিক আছে। অর্থাৎ দেখো, আমি যদি ছোটবেলা থেকে তোমার কথাই বলি বা আমার কথাই বলি, আমি যদি ছোটবেলা থেকে আমি আমার মানে রুমের মধ্যে থাকতাম, আমার জাস্ট বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকতাম, তাহলে আমি কিন্তু দেখতে পারতাম না কখনো যে আমার দেশ কতটা সুন্দর, বিশ্ব কতটা সুন্দর, এই যে মানুষ কত সুন্দর ভাবে চলাফেরা করতেছে, কত কিছু হচ্ছে দুনিয়াতে, ঠিক আছে। এই যে নতুন নতুন উদ্ভাবন হচ্ছে, এগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারতাম না, ঠিক আছে। সো এই যে আমরা সামাজিক জীব, মানুষ কি সামাজিক জীব না? সো এই যে সামাজিক জীব হিসেবে আমরা সবার সাথে মিশি, সবার সাথে চলাফেরা করি, চলাফেরা করতে করতে আমরা কি সবকিছু শিখি, জীবনের মানে শিখি, ঠিক আছে। জীবনটাকে কি করি, নিজেদের মতো করে গোছাই, জীবনে সেই পরিমাণ দেখো, অনেকেই যে কাজী মোতাহের হোসেন চৌধুরীর কথাই যদি বলি, কাজী নজরুল ইসলামের কথাই যদি বলি, তারা কি করেছেন? অমর হয়ে আছেন এখনো পর্যন্ত তাদের সৃষ্টি কর্মের মাধ্যমে, ঠিক আছে। অর্থাৎ তারা সমাজের জন্য এত কিছু করে গেছে, এত কিছু করে গেছে যে সমাজে আমরা তাদেরকে সবসময়ই তাদের কথা মনে করি, ঠিক আছে। দেখো, বলছে যে সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, ঠিক আছে। তাহলে কি হবে সমাজের কাজ? সমাজ কিন্তু আমাদের সাহায্য করে কিভাবে বড় হতে হবে। সমাজে তুমি তোমার যদি 5টা ফ্রেন্ডকে দেখো, সে এমবিবিএস এ চান্স পাইছে, তোমারও কিন্তু ভালো লাগবে, ঠিক আছে। বা তুমি মানে দেখো, তোমার ফ্রেন্ডের কথা বাদ দাও, তোমার ফ্রেন্ড তোমার সাথে চান্স পাবে, কিন্তু দেখো তোমার সিনিয়র একটু ভাইয়া আপুদের আশেপাশে, মনে করো তোমার গ্রামে একটা ছেলে এমবিবিএস এ চান্স পাইছে, একটা মেয়ে ঢাকা মেডিকেলে চান্স পাইছে, মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, ওর যে সম্মানটা বাড়বে ওইটা দেখেই কিন্তু তোমার ভালো লাগবে। সো এই যে সমাজে থাকার কারণে তোমার মধ্যেও এই আগ্রহটা জাগবে যে আমিও ওই পর্যায়ে যাব, আমিও এত বড় মানের একজন মানুষ হব, ঠিক আছে। সো এটাই হচ্ছে বলছে যে মানুষকে বড় করে তোলা। তো মানুষকে বড় করে তোলা কার কাজ? সমাজের কাজ, ওকে। ওকে, সো দেখো, এরপর বলছে বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেয়া, ঠিক আছে। এখন বলছে যে স্বল্প প্রাণ স্থূল বুদ্ধি, তাহলে আমরা কি বললাম? যার ওই যে সূক্ষ্ম বুদ্ধি যার কম আছে এবং জবরদস্তি প্রিয়, যারা জবরদস্তি করে কোনো কাজ করায়। যেমন অধিকাংশ আমাদের এই যে বাংলাদেশের পলিটিক্সটার কথাই যদি বলি, আমরা কি একটা মানে সুন্দর একটা নির্বাচন হবে, সুন্দর মতো সবাই ভোট দিব, সেরকম কিন্তু কোনো সিস্টেম নাই। আমাদেরকে কি ফোর্স করা হয় যে অমুক মার্কায় আপনি ভোট দিন বা অমুক দলকে আপনি ভোট দিন, ঠিক আছে। এটা কিন্তু উচিত না, এটাই হচ্ছে জবরদস্তিতা, ঠিক আছে। এটাই হচ্ছে জবরদস্তিতা বা জোর করে কোনো কাজ করানো। এটা বলছে কি জবরদস্তি প্রিয় মানুষে আমাদের সমাজ পরিপূর্ণ, আমাদের সমাজ পরিপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, আমি জাস্ট যেখানে যেখানে দাগায় দিব ওই লাইনগুলো তোমাদের একটু বেশি হাইলাইট করতে হবে, ওই লাইনগুলো বেশি বেশি মনে রাখতে হবে, ঠিক আছে, কারণ ওইখান থেকে এমসিকিউ প্রশ্নটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ওকে। ওকে, এখন দেখো, এখানে বলছে তাদের কাজ নিজে জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়,
অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। অর্থাৎ যারা নিজে জীবনে কিছু করতে পারে না তারা কি করে, সারাদিন অন্যের সমালোচনা করতে ব্যস্ত হয়ে থাকে। তারা কিন্তু কি করে না, কখনো অন্যের জীবনকে সুন্দর হতে দেয় না। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো বলছে প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর। অর্থাৎ প্রেম বা সৌন্দর্য, সৌন্দর্য যে একটা জিনিস বা এটা যে একটা মানুষের মনে কতটা আনন্দ দিতে পারে বা কতটা একটা মানুষের মনে কোমলতা সৃষ্টি করতে পারে, তারা এগুলা জানে না। ঠিক আছে, তারা কেমন প্রকৃতির দেখো, তারা হচ্ছে নিষ্ঠুর। তারা কেমন, নিষ্ঠুর প্রকৃতির। ঠিক আছে, তাহলে এই যে যারা জবরদস্তি প্রিয় বা স্থূল বুদ্ধি সম্পন্ন, তারা কেমন, তারা হচ্ছে নিষ্ঠুর প্রকৃতির। ঠিক আছে, নিষ্ঠুর এবং কেমন, বিকৃত বুদ্ধি, অর্থাৎ তাদের চিন্তা চেতনা বিকারগ্রস্ত, তাদের চিন্তা চেতনা কি একদম নষ্ট। ঠিক আছে, এখন এখানে দেখো সুন্দর একটা কথা বলছে, বলছে এদের একমাত্র দেবতা হচ্ছে অহংকার। তারা কি করে, সবসময় অহংকারী একটা মনোভাব নিয়ে চলাচল করে, কিন্তু তারা কাউকে গুরুত্ব দেয় না, সামাজিকতা মেনে চলে না। বুঝা গেছে? সো তাদের একমাত্র দেবতা হচ্ছে, একমাত্র দেবতা অহংকার। তাহলে যদি প্রশ্ন আসে, যদি বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে যে বিকার, নিষ্ঠুর এবং বিকার, দেখো বিকৃত বুদ্ধি সম্পন্ন, নিষ্ঠুর বিকৃত বুদ্ধি সম্পন্ন মানুষের একমাত্র দেবতা কি, তাহলে অ্যান্সারটা কি হবে বলো তো? তাহলে কি হবে বলো? যদি প্রশ্ন আসে যে নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি সম্পন্ন মানুষের একমাত্র দেবতা কে বা একমাত্র দেবতা কি, এটার আনসার কি হবে বলো? এটার আনসার কি হবে বলো? আচ্ছা, তো দেখো এর পরের লাইনে আমরা চলে যাব। এর পরের লাইন দেখো, বলছে যে তারই চরণে তারা নিবেদিত প্রাণ, ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার এসবের নিশান উড়ানোই এদের কাজ। ঠিক আছে, অর্থাৎ তারা কি করবে, শুধু অহংকারই করবে, ব্যক্তিগত বা হচ্ছে জাতিগত বা পারিবারিক এগুলাই করবে। ঠিক আছে, তাদের মাঝে মানব প্রেমের, বলছে তারা মানব প্রেমের কথাও জানে না। তারা কি জানে না, মানব প্রেমের কথাও জানে না। আচ্ছা ঠিক আছে, ওকে। সো দেখো এগুলা আর এটুকু না জানলেও চলবে। এরপরে আমরা চলে যাই, দেখো বলছে এদের স্থানে এনে দিতে হবে বড় বড় মানুষ, সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন। তাহলে একটু আগে আমরা দেখলাম স্থূল বুদ্ধি, আর ওইটারই আরেকটা বিপরীত শব্দ এখানে ব্যবহার করা হয়েছে কি, সূক্ষ্ম বুদ্ধি। তাহলে যদি তোমার হচ্ছে বিপরীত শব্দ আসে বা বিপরীত শব্দ রিলেটেড যদি প্রশ্ন, যখন তোমরা অ্যাডমিশন টেস্টে যাবা তখন কিন্তু বিপরীত শব্দ থেকে প্রশ্ন আসবে। তাহলে সূক্ষ্ম বুদ্ধি এর বিপরীত শব্দ কি হবে, স্থূল বুদ্ধি। ঠিক আছে, স্থূল বুদ্ধি। ওকে, সো শেখ মোহাম্মদ জায়েদ লিখছে অহংকার। ঠিক আছে, আনসার ঠিক আছে, অহংকার। আচ্ছা ওকে, ভারত রয় লিখছে অহংকার। ওকে, এরপর দেখো আমাদের হচ্ছে কি বলছে যে যাদের কাছে বড় হয়ে ওঠে জীবনের বিকাশ কেবল টিকে থাকা নয়। তাইলে এই যে সূক্ষ্ম বুদ্ধি এবং উদার হৃদয়, উদার হৃদয় সূক্ষ্ম বুদ্ধি মানে কি, তাদের নিখুঁত কি চিন্তা ভাবনা থাকবে, অনেক সমাজ নিয়ে তারা অনেক ভাববে, মানুষের জীবন নিয়ে অনেক কিছু ভাববে। ঠিক আছে, তারা, এবং তারা কেমন হবে, তাদের কাছে কি হবে, তাদের কাছে হবে কি, বড় হয়ে উঠবে জীবনের জীবনের বিকাশ, অর্থাৎ জীবনের বিকাশ, অর্থাৎ কিভাবে বড় হওয়া যায় সমাজে, এটাই তাদের কাছে কি মুখ্য হয়ে উঠবে। ঠিক আছে, এবং কিভাবে সমাজের ভালো করা যায়, কিভাবে সমাজের ভালো করা যায়। আচ্ছা, কেবল টিকে থাকা নয়, অর্থাৎ কোন রকম যোগে যোগে জীবনটা পার করে দিব এরকম কিন্তু না, এরকম কিন্তু না। আচ্ছা, এরপর দেখো বলছে যে তাদের কাছে জীবন আদর্শের প্রতীক হবে প্রাণহীন ছাঁচ বা কল, না সজীব বৃক্ষ। ঠিক আছে, তাহলে তাদের কাছে প্রাণহীন ছাঁচ, অর্থাৎ দেখো আমরা যখন এই যে পিঠা বানাই, তাহলে আটা পিঠা বানানোর সময় আমরা আটাকে কি করি, যেমন ইচ্ছে আমাদের তেমন মতো একটা ছাঁচের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করি, কিন্তু এটার কি কোনো প্রাণ আছে বা অস্তিত্ব আছে, সেটা কিন্তু নাই। ঠিক আছে, তাহলে কি বলছে, এই যে আমাদের মানুষের যে জীবনটা সেটা কেমন হওয়া উচিত, দেখো সজীব বৃক্ষের মতো। এখন দেখো বৃক্ষের কথা যখন আমরা বলতেছি, দেখো বৃক্ষের কথা যখন আমরা বলতেছি, দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, তো ছবিতে দেখো এখানে একটা ছোট্ট একটা বীজ আছে, ছোট্ট একটা বীজ। ঠিক আছে, এখন এই যে বীজটা থেকে কি হচ্ছে দেখো তো, একটা ছোট চারা হচ্ছে। ঠিক আছে, একটা ছোট চারা হচ্ছে, তারপর দেখো ছোট চারা থেকে কি হচ্ছে, আস্তে আস্তে তার কিন্তু গ্রোথ হচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে সে বেড়ে উঠতেছে, আস্তে আস্তে বেড়ে উঠতেছে। ঠিক আছে, আস্তে আস্তে দেখো বেড়ে উঠতে উঠতে সে কিন্তু কি হয়েছে, আস্তে আস্তে বেড়ে উঠতে উঠতে দেখো কি হয়েছে,
পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটা কিন্তু বৃক্ষ সে হয়েছে। এখন এই যে বৃক্ষ, এই যে গাছটা বড় হলো, এটার পিছনে কি তার কি কোনো সংগ্রাম নেই? সে কিন্তু অনেক, দেখো ঝড় বৃষ্টি বাধা সবকিছু উপেক্ষা করে সে কি করতেছে, সে কিন্তু সুন্দর মতো আস্তে 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 নিজের গ্রোথটা করতেছে। এবং সে কিন্তু এই যে গ্রোথটা হচ্ছে, তার যে বৃদ্ধিটা হচ্ছে, এটা কিন্তু নীরব, অর্থাৎ নীরব একটা ভাষা, ঠিক আছে? এটা কিন্তু সে কিন্তু নিজে বলে না যে আমি এটা করতেছি, আমি ঝড়ের বিপক্ষে যুদ্ধ করতেছি, ঠিক আছে, বা আমি বৃষ্টির দেখো অতিবৃষ্টি অর্থাৎ অনেক বৃষ্টিপাত হচ্ছে, অনাবৃষ্টি বৃষ্টিপাত হচ্ছে না, ঠিক আছে, তার পানির প্রয়োজন, সে সঠিক সময় মতো পানি পাচ্ছে না, সে কিন্তু যুদ্ধ করে করে তার জীবনে কিন্তু সে পরিপূর্ণতা লাভ করতেছে। কিন্তু এই যে পূর্ণতা লাভ করতেছে, সে কিন্তু সবার কাছে অহংকার করতেছে না, সে কিন্তু সবাইকে বলে বেড়াচ্ছে না এটা, ঠিক আছে? সো আমাদের দেখো আমরা যেখানে ছিলাম, তাহলে আমাদের কথাটা কি ছিল, যে সজীব বৃক্ষের মতো, তাহলে প্রাণহীন না, প্রাণহীন না হয়ে কেমন হবে, সজীব বৃক্ষের মতো, অর্থাৎ যার একটা জীবন থাকবে এবং এটাকে সে সুন্দর করার চেষ্টা করবে, একটা সুন্দর করার চেষ্টা করবে। সো এরপর দেখো বলছে যার বৃদ্ধি আছে, গতি আছে, বিকাশ আছে, ফুলে ফলে পরিপূর্ণ হয়ে ওঠে। তাহলে বৃক্ষ আস্তে আস্তে কি করে, সে পরিপূর্ণ হবে এবং একসময় কি করবে, ফুল এবং ফল কিন্তু ধারণ করে। সো এই যে ফুল ফল ধারণ করে, আচ্ছা বৃক্ষ কি তার নিজের জন্য ফুল ফল ধারণ করে? বলতো সবাই, বৃক্ষ তার নিজের জন্য ফুল ফল ধারণ করে নাকি আমাদের জন্য করে? আচ্ছা, সো ক্লাসে আমি একটা প্রশ্ন করছি যে বৃক্ষ কাদের জন্য এত সংগ্রাম করে, তার নিজের জন্য, এই যে ফুল ফল ধরা এগুলো এত সংগ্রাম করে, সে কাদের জন্য করে, তার নিজের জন্য নাকি আমাদের জন্য, অর্থাৎ পরের জন্য, অন্যের জন্য, পরোপকারের জন্য? সবাই কমেন্ট করো। সব কি হলো, সবাই কি ঘুমায় গেছে নাকি ক্লাসের মধ্যে? সবাই কমেন্ট করো, নিজের যা যা এই টপিক থেকে যা যা প্রবলেম আছে, তোমাদের সবার এই টপিক থেকে যা যা প্রবলেম আছে সবাই আমাকে কমেন্টে জানাও যে আপু এই টপিকের এই লাইনটা আমি বুঝি না, এই টপিকের এই লাইনটা আমি বুঝি না। আচ্ছা, দীপ্ত বিশেষ কমেন্ট করছে না আমাদের জন্য। আচ্ছা, শেখ মোহাম্মদ জায়েদ কমেন্ট করছে আমাদের জন্য। হ্যাঁ, তাহলে আমাদের জন্য, সে কিন্তু নিজের জন্য করে না, সে করতেছে কি আমাদের জন্য, তার মানে সে নিজে পরিশ্রম করতেছে, নিজে কিছু একটা। আচ্ছা, যখন আমরা পরিশ্রম করি, দেখো একটা কথা আমি যদি বলি, এখানে দেখো পরিশ্রম, ঠিক আছে, পরিশ্রম যদি আমি করি, তাহলে পরিশ্রমের পরে কি থাকে, একটা প্রাপ্তি, অর্থাৎ কিছু না কিছু পাওয়া যায় পরিশ্রম করলে, ঠিক আছে? পরিশ্রম করলে কি পাওয়া যায়, কিছু না কিছু পাওয়া যায়, আর কিছু না কিছু এটা বললাম আমি প্রাপ্তি, ঠিক আছে, মানে প্রাপ্তি, কিছু আমি পেলাম। এখন এই যে প্রাপ্তিটা হলো, পরিশ্রম করার ফলে প্রাপ্তিটা হলো, এই প্রাপ্তি যদি কেউ যদি নিজে, দেখো এই প্রাপ্তিটাকে তুমি দুই ভাবে খরচ করতে পারো, একটা হচ্ছে নিজের জন্য আর একটা হচ্ছে অন্যের জন্য, দুই ভাবে। যদি নিজের জন্য যদি করো, তাহলে সেটাকে বলা হয় স্বার্থপরতা, সেটাকে কি বলা হয়, স্বার্থপরতা, ঠিক আছে, স্বার্থপরতা। আর যদি তুমি অন্যের জন্য করো, ঠিক আছে, অন্যের জন্য, তাহলে সেটাকে বলা হবে পরোপকার, ঠিক আছে, পরোপকার, অর্থাৎ পরোপকার। এবং একটা জিনিস দেখো তো, সমাজ কাদের বেশি মনে রাখে? আচ্ছা, সবাই আমাকে কমেন্ট করো তো, সমাজ স্বার্থপরদের বেশি মনে রাখে নাকি যারা পরোপকারী তাদের বেশি মনে রাখে? কমেন্ট করো, সবাই কমেন্টে জানাও সমাজ কাদের বেশি পছন্দ করে। আচ্ছা, সো দেখো এরপরে কি বলছে, তাইলে পরিপূর্ণ হয়ে সে কি করে, অপরের সেবার জন্য প্রস্তুত হওয়ার জন্য কি করে, কাজ করে, অপরের সেবায় প্রস্তুত হওয়ার জন্য কাজ করে। আচ্ছা, সাকিব খান কমেন্ট করছে পরোপকার, তাহলে সমাজ কিন্তু পরোপকারীদের মনে রাখে। আচ্ছা, যেমন দেখো তুমি এই যে আমাদের নেক্সট জেনে ক্লাস করতেছো, এখন তুমি মনে করো ফ্রি ক্লাস করতেছো, আমাদের 2-3 মাস তুমি ফ্রি ক্লাস করলে, এতগুলা ক্লাস করে আমাদের দেখলে যে পরীক্ষার হলে গিয়ে দেখলে যে আপুর লেকচার থেকে আমার 2টা প্রশ্ন কমন আসছে, বা মনে করো আমি
যে মনে করো সৃজনশীল যেটা আমি তোমাদের প্র্যাকটিস করাইছি, সেখান থেকে দেখলে যে ওই সৃজনশীলটাই পরীক্ষার হলে চলে আসছে, তাহলে তুমি কি সারা জীবন কিন্তু বলবা যে আপু ওই ক্লাসটাই যেটা পড়াইছিল ওটা কিন্তু আমার পরীক্ষায় কমন আসছিল, ঠিক আছে? এটা কিন্তু সারা জীবন বলবা। এবং দেখো এই যে আমি তোমাকে পড়াচ্ছি, এই যে আমি তোমাকে এখন পড়াচ্ছি, এটার কিন্তু কোনো বিনিময় আমি তোমার কাছ থেকে নিচ্ছি না। সো এটাই কিন্তু ওয়ান কাইন্ড অফ পরোপকার, ওয়ান কাইন্ড অফ পরোপকার। ওকে, আচ্ছা, ওকে। সো এখন এরপরে দেখো বলছে যে বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার। তাহলে কি করা দরকার? বৃক্ষ কিভাবে বড় হচ্ছে, ঠিক আছে, কিভাবে বড় হচ্ছে তাকে উপলব্ধি করা দরকার, নইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো বলছে যে বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি করা সহজ হয়। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু একটু আগে বললাম যে, একটু আগে দেখো আমরা যে ছবিটাতে গেছিলাম, একটু আগে দেখো আমরা যে ছবিটাতে গেছিলাম, দেখো একটা বৃক্ষ, ছোট ছোট একটা চারা, ছোট একটা চারা কি করতেছে, সে আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে দেখো আমাদের জীবনের কথা যদি আমরা ভাবি, তাহলে আমরা কিন্তু একসময় একটা বাচ্চা জন্মগ্রহণ করে, ঠিক আছে, একটা বাচ্চা কি করে জন্মগ্রহণ করলো, মনে করো এই যে একটা বাচ্চা, একটা বাচ্চা জন্মগ্রহণ করলো। এখন এই বাচ্চাটা মনে করো কিছুদিন পরে তার হচ্ছে শৈশব, তার শৈশব, শৈশব হবে, তার হচ্ছে কৈশোর হবে, ঠিক আছে, শৈশব হবে, তার হচ্ছে দেখো কৈশোর হবে, তার হচ্ছে কি হবে, প্রাপ্ত বয়স্ক একজন মানুষে কিন্তু সে হবে প্রাপ্ত বয়স্ক, প্রাপ্ত বয়স্ক, ঠিক আছে? তো এই যে ধাপগুলো, এই যে ধাপগুলো, এই যে ধাপগুলো সে পার হবে, এই যে ধাপগুলো সে পার হবে, এই ধাপগুলাতে কিন্তু তাকে এই যে গাছের মতো কিন্তু ধীরে ধীরে তাকে সংগ্রাম করে করেই কিন্তু বড় হতে হবে, সংগ্রাম করে করে বড় হতে হবে। তো আমাদের এই যে আমাদের জীবনটা, এটা কিন্তু বৃক্ষের সাথে অনেক বেশি সাদৃশ্যপূর্ণ, বৃক্ষের যে বৃক্ষের সাথে অনেক বেশি কি সাদৃশ্যপূর্ণ। আচ্ছা আপু আপনার ক্লাস আবার কবে হবে? আচ্ছা আমার ক্লাস, আচ্ছা আমার ক্লাস প্রত্যেক শুক্রবার হয়, ঠিক আছে, আমার ক্লাস প্রত্যেক শুক্রবার হয়। আচ্ছা, এখন এর আগে দেখো এখানে এখানে যে লাইনে আমরা ছিলাম, বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি করা সহজ হয়। তাহলে কিভাবে আমরা নিজের জীবনে কিভাবে বড় হচ্ছে এবং একটা বৃক্ষ কিভাবে বড় হচ্ছে সেটা কিন্তু আমরা এই লাইনের মাধ্যমে দেখলাম। আচ্ছা, এবার বলছে তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন, সেদিকে তাকানোই বারবার আমাদের প্রয়োজন। এবার বলছে মাটির রস টেনে, মাটির রস টেনে, মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাই বৃক্ষের কাজের সমাপ্তি নয়। আচ্ছা, এখন দেখো এই যে বৃক্ষটা বড় হলো, ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে বৃক্ষটা বড় হলো, আচ্ছা এখানেই কি তার জীবনের সমাপ্তি? এখানেই কি তার জীবনের সমাপ্তি হয়ে গেল? এখানে কিন্তু তার জীবনের সমাপ্তি না। সে এরপরে কি করবে, তার ফুল হবে, এখান থেকে কি হবে, ফল হবে, ঠিক আছে, এবং সেগুলো কি আমাদের মতো যারা, আমাদের মতো যে মানব সমাজ আছে তারা কিন্তু এগুলা কি করবে, ব্যবহার করবে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু তার জীবনের সমাপ্তি নয়। একইভাবে আমরা যারা মানুষ আছি, আমরা যারা মানুষ আছি, আমাদের জীবনে কিন্তু কি শুধু এই যে জন্ম হলো, বেড়ে উঠলাম, মারা গেলাম, এটা কিন্তু আমাদের শুধু জীবনের কি কাজ নয়। আমাদের কি হতে হবে, অনেক বেশি বড় মানের মানুষ হতে হবে, বড় মনের মানুষ হতে হবে, এবং সমাজের জন্য এমন কিছু করে যেতে হবে যেন সেটাতে সমাজের অন্য যারা আছে সবাই কি উপকৃত হয়, উপকৃত হয়। ওকে, আচ্ছা, হ্যাঁ দীপ্ত বিশ্বাস কমেন্ট করছে জীবনকে সংগ্রামের মধ্য দিয়ে পার করতে হয়, সংগ্রাম না থাকলে সে সফল হতে পারে না। হ্যাঁ একদম সঠিক বলছো, একদম সঠিক বলছো এবং সুন্দর বলছো। সো এরপর দেখো, এরপর দেখো কি বলছে যে নইলে তার জীবনের অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে একটা গাছে যদি ফল না হয়, ফুল না হয়, তাহলে সে কি হয় না, একটা পরিপূর্ণ বৃক্ষ কিন্তু হয় না। এরপর বলছে তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে। আচ্ছা, প্রয়োজনীয়তা রয়েছে। এবার বলছে সজীবতা ও সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই, এমন দৃষ্টান্ত আর নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো নেক্সট আমরা যদি যাই, বলছে অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুর অন্য কথা বলেছেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন? এখন দেখো এখান থেকে কিন্তু সুন্দর একটা এমসিকিউ আমাদের আসতে পারে, এমসিকিউ আমাদের আসতে পারে। এমসিকিউটা কেমন, চলো আমরা একটু দেখে নিই এমসিকিউটা কেমন আসতে পারে, ঠিক আছে? এমসিকিউটা তাহলে আমরা কিন্তু খুব কমই দেখি যে একজন রাইটার বা একজন লেখকের
লেখার মধ্যে অন্য একজন রাইটারের নাম কিন্তু আমরা খুবই কম দেখতে পাই, কিন্তু আমরা এমন একটা গদ্য এখন পড়তেছি যেটার মধ্যে আমরা দেখতে পারতেছি যে একজন রাইটার আরেকজন রাইটারের বা আরেকজন লেখকের নাম লিখছে, ঠিক আছে। তো চলো আমরা একটু দেখে আসি যে কি ধরনের সৃজনশীল প্রশ্ন আমাদের কি ধরনের এমসিকিউ আমাদের এই লাইনটা থেকে হতে পারে। আচ্ছা, দেখো বলছে, দেখো এটা একটা এমসিকিউ এবং এখানে বলছে জীবন ও বৃক্ষ প্রবন্ধের লেখক কার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন, কার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন। তাহলে দেখো ওখানে যে কাজী রবীন্দ্রনাথ ঠাকুরের যে কথাটা উনি বলেছেন, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের আলোচনার মধ্যে কিন্তু আমরা এই ইয়াটা দেখতে পারবো, এই বিষয়টা দেখতে পারবো যে কাজী মোতাহার হোসেন চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কি করেছেন, দ্বিমত অর্থাৎ মতামত, সমান মতামত প্রকাশ করেননি, দ্বিমত অর্থাৎ বিরোধী মত প্রকাশ করেছেন, ঠিক আছে। ওকে, এই মুহূর্তে আমাদের সাথে আবারও যুক্ত হয়েছে বনি আক্তার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো ক্লাস করো আমাদের সাথে এবং আমাদের ক্লাসটা বেশি বেশি শেয়ার করো। বনি আক্তার, আমাদের ক্লাসটা শেয়ার করো এবং শেয়ার করে লিখো যে শেয়ার ডান আপু, ঠিক আছে। আমি দেখবো যে কে কে বেশি আমাদের ক্লাসটা শেয়ার করে এবং কারা রেগুলার আমাদের ক্লাস করে, আমরা কিন্তু তাদেরকে চিনি, ঠিক আছে। সো যারা আমাদের ক্লাসটা রেগুলার করো তারা আমাদের পাশে থাকো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে মেনশন করো। এত সুন্দর একটা ক্লাস, সবাই মিলে, অনেক স্টুডেন্ট মিলে আমরা ক্লাসটা করব, এটাই কিন্তু আমাদের চাওয়া। আচ্ছা, সো সাকিব খান কমেন্ট করছে, অ্যান্সার হচ্ছে এ, অ্যান্সার হচ্ছে এ। ওকে ওকে, এমডি সানিউদ্দিন, এমডি সায়ানুদ্দিন। ওকে, হ্যাঁ ভালো আছি। আচ্ছা, এরপর তাহলে আমরা দেখো যেখানে ছিলাম পড়ার মধ্যে, আমাদের পড়ার মধ্যে চলে যাই আমরা আবারও। সো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর অন্য কথা বলেছেন, তাহলে কি কথা বলেছেন এটা একটু দেখি। বলছে ফুলের ফোঁটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যে কি করেছেন, মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। তার মনে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধ হয়। অর্থাৎ কাজী মোতাহার হোসেন চৌধুরী বলছে বৃক্ষ মানে গাছের কথা, আর রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছে নদীর কথা, ঠিক আছে। এখন দেখো বলছে যে এই যে একটা নদী, দেখো এখান থেকে একটা নদী এই যে যাত্রা শুরু করলো, নদী এখান থেকে একটা যাত্রা শুরু করলো, দেখো সে কি করতেছে, সে এই যে এলোমেলো ভাবে মানে যেখানে যেভাবে তার অস্তিত্ব রক্ষা করা যায় সেভাবে রক্ষা করতে করতে কিন্তু সে চলতেছে। এবং এই যে কোনো নদী বা যে কোনো নদীর কিন্তু একটা শেষ, একটা গন্তব্যস্থল আছে এবং তারা কি করে, সাগরে গিয়ে কিন্তু পতিত হয়। একটা নদীর কি গন্তব্যস্থল, কি সাগর, অর্থাৎ সাগরে গিয়ে কিন্তু এই নদীটা পতিত হয়, সাগরে গিয়ে মিশে যায়। অর্থাৎ দেখো এখানে বেসিক যে কথাটা তোমাকে বুঝতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর নদীর সাথে তুলনা করেছেন এবং কাজী মোতাহার হোসেন চৌধুরী কি করেছেন, গাছের সাথে তুলনা করেছেন। এখন দেখো নদীর কিন্তু কোনো প্রাপ্তি নেই, অর্থাৎ সে অনেক সংগ্রাম করতেছে তার জীবনে চলার পথে, কিন্তু সে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে তার কি করতেছে না, নিজের কোনো অর্জন থাকতেছে না, সে নিজেকে বিসর্জন দিয়ে দিচ্ছে, সাগরে বিসর্জন দেয় নিজেকে, ঠিক আছে। সাগরে দেখো এটাই হচ্ছে মূলত বোঝার বিষয়, সে কি করে সাগরে বিসর্জন দেয় নিজেকে, ঠিক আছে। আচ্ছা আপু এই আচ্ছা সাকিব খান কমেন্ট করছে, আপু এই লাইন গুলো ভালোভাবে একটু বুঝাই দেন। হ্যাঁ আমি এটাই বুঝাচ্ছি যে দেখো বৃক্ষ এবং নদী এটার মধ্যে আসলে পার্থক্যটা কি, দুইজনের যে মতামত সেটা বলছে যে নদী কি করবে, সাগরে নিজেকে বিসর্জন দিবে। আচ্ছা, নদী যদি সাগরে বিসর্জন দেয় সেখান থেকে কি আমরা আমরা কোনো ফল পাচ্ছি বা নদীর কোনো প্রাপ্তি আছে জীবনে? দেখো গাছ যখন ফুল পাবে, গাছের প্রাপ্তি কি এখানে, ফুল থেকে ফুল বা ফল, ঠিক আছে, তার প্রাপ্তি হচ্ছে ফুল বা ফল, ঠিক আছে, ফুল বা ফল। এখন এটা হচ্ছে তার প্রাপ্তি এবং এটা সে কি করে, দান করে, এই ফুল বা ফল সে কি করে, দান করে, ঠিক আছে। তাহলে বৃক্ষ কি করে, তার যে প্রাপ্তি সেটাই হচ্ছে দান করে। কিন্তু নদী দেখো তার কোনো প্রাপ্তি নেই, উল্টা সে কি করে, সাগরে বিসর্জন দেয় নিজেকে, ঠিক আছে, সাগরে কি করে, বিসর্জন দেয়, সাগরে বিসর্জন দেয়। সো এখান থেকে যে নিজেকে বিসর্জন দিয়ে দেয়, সেখান থেকে কি আসলে আমাদের কিছু শেখার আছে বা আমাদের সমাজকে কিছু দেওয়ার আছে? আচ্ছা, আহ আচ্ছা সাকিব খান আচ্ছা কমেন্ট করো তো যে এই যে লাইনটা আমি বললাম যে নদী আর গাছের মধ্যে যে কম্পেয়ার বা তুলনাটা আমরা করলাম, এটাও সবাই বুঝতে পারছো কিনা, এটুকু আমাকে বলো।
এইটুকু আমাকে বলো যে আপু যেটা 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 বুঝাতে বলছি এটা সুন্দর মতো বুঝাতে পারছেন। দেখো তাহলে আমরা কিন্তু বুঝালাম যে নদী কি করে, বিসর্জন দিয়ে দিচ্ছে, এবং এখান থেকে আমাদের জীবনে শিক্ষা নেওয়ার মতো কিছু নেই। আমরা কিন্তু নিজেকে বিসর্জন দিব না, আমরা কি করব, জীবনে বড় হব, আমাদের নিজেদেরকে কি করব, সৃজনশীল অর্থাৎ নতুন নতুন উদ্ভাবনী প্রক্রিয়ার দ্বারা নিজেদেরকে সমৃদ্ধ করব, এবং আমার যে প্রাপ্তি এটা দ্বারা অন্যদের কি করব, উপকার করব, অন্যদের বা সমাজের উন্নতি করব। এটাই কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। ওকে, সো এরপরে দেখো তাহলে আমরা কিন্তু বুঝলাম। এরপরে বলছে যে তাইলে বলছে কিন্তু ফুলের ফোটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানো। আচ্ছা, তাহলে রবীন্দ্রনাথ কি করেছে, দেখো রবীন্দ্রনাথ করেছে কি যে উনি এই যে ফুলের ফোঁটা মানে ফুল ফোটা, উনি মনে করতেছে ফুল ফোটা তো সহজ, ফুল ফোটা তো খুবই সহজ, কিন্তু নদী কি করতেছে, যুদ্ধ করতেছে। কিন্তু আসলে বিষয়টা এরকম না। ফুল ফোটার আগে, আচ্ছা ফুল কি এমনিতেই ফুটে যাবে? একটা গাছ যদি না থাকে, একটা গাছ যদি তার শিকড় থেকে, তার শিকড় দিয়ে কি করবে, মাটি থেকে রস নিবে, তারপর সে নিজে বৃদ্ধি, তার নিজের বৃদ্ধি হবে, তারপর তো ফুল ফোটাবে। অর্থাৎ ফুল ফোটা তো অনেক পরের বিষয়। ফুল ফোটার জন্য দেখো একটা যদি গাছের কথা আমরা কল্পনা করি, দেখো এখানে একটা যদি আমি গাছ আঁকি, তাহলে এই যে শিকড়, এখানে শিকড় থেকে সে যে রস নিবে তারপরে তো ফুল ফোটাবে। তাহলে এই যে পুরো প্রসেসটা, এটার দিকে কিন্তু রবীন্দ্রনাথ তাকায়নি। সে কি করেছে যে শুধুমাত্র ফোকাস করেছে যে ফুল, একটা ফুল মনে করে এখানে ফুটলো, ফুল ফুটটা, ঠিক আছে, ফুল ফুটে গেল, ঠিক আছে, এটার দিকে শুধু সে তাকাইছে। সে কিন্তু শিকড় থেকে যে রস নিচ্ছে, এত কিছু হচ্ছে, এগুলোর দিকে সে তাকায়নি। তো এখানে মোতাহের হোসেন চৌধুরী একটা বলছে যে কিন্তু ফুলের ফোটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে, অর্থাৎ একটা গাছ ফুল ফোটানোর জন্য কি পরিমাণ কষ্ট করে, ফুল ফোটানোর জন্য কি পরিমাণ কষ্ট করে, এই দিকে তাকালে তিনি কি করতেন, ভালো করতেন, এইদিকে তাকালে তিনি ভালো করতেন, ঠিক আছে। এবং এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে তপবন প্রেমিক, রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে বলা হচ্ছে তপবন প্রেমিক, ঠিক আছে। তাইলে ওকে, একটা এমসিকিউ, ঠিক আছে, চলো তাহলে বলছে এমসিকিউ দেন। আচ্ছা তাহলে দেখো তো আমরা এমসিকিউ এর মধ্যে যাই, কি আছে আমাদের এমসিকিউ এর মধ্যে, একটু সলভ করে আসি আমরা, চলো দেখি কি বলছে। আচ্ছা দেখো এই যে এই লাইনটা থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসে যে জীবন ও বৃক্ষ প্রবন্ধে লেখকের মতে কোন দিকে তাকালে রবীন্দ্রনাথ ঠাকুর ভালো করতেন। আচ্ছা এটা আনসার করো, এটা সবাই আনসার করো, সবাই এটা আনসার করো যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন দিকে তাকালে ভালো করতেন লেখকের মতে। আচ্ছা দেখো তো এমসিকিউ, দেখো আমরা কিন্তু এমসিকিউ পার্টে আসছি, সো এটা দেখো বলো। আচ্ছা আম, অজানা গল্প, অজানা গল্প কমেন্ট করছে ছয়, ছয়ের ক, অর্থাৎ বৃক্ষের ফুল ফোটানোর দিকে, বৃক্ষের ফুল ফোটানোর দিকে। তাহলে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর আলোচনা করেছেন নদীর গতি প্রবাহের দিকে, ঠিক আছে, কিন্তু দেখো এখানে বলছে কোন দিকে তাকালে রবীন্দ্রনাথ ঠাকুর ভালো করতেন, তাহলে কাজী মোতাহির হোসেন চৌধুরী নিজের মত প্রকাশ করেছেন কিন্তু এটার মাধ্যমে, বৃক্ষের ফুল ফোটানোর দিকে, এটার মাধ্যমে। ওকে, সো আনিকা রানী কমেন্ট করছে এ, দীপ্ত বিশ্বাস এ, শেখ মাহমুদ জায়েদ এ, আচ্ছা মাফিয়া জান্নাত মাওয়া, আচ্ছা এ, ওকে সবাই এ কমেন্ট করছে, ঠিক আছে। আচ্ছা দেখি আমরা আরেকটু এমসিকিউ সলভ করি, আমরা দেখি আরো কি কি এমসিকিউ আছে আমাদের জন্য, দেখি তো পারি কিনা। আচ্ছা দেখো আমরা কিন্তু শব্দ অর্থ পড়ে আসছি, তো এখানে বলছে জীবন ও বৃক্ষ প্রবন্ধে বুলি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, বুলি, বুলি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, এটা অ্যান্সার করো তো সবাই, বুলি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। বুলি, দেখো এখানে 4 নাম্বার প্রশ্নে কি আছে, জীবন ও বৃক্ষ প্রবন্ধে বুলি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, কথা, কথা, নীল আকাশ কমেন্ট করছে কথা, ওকে। ওকে সাকিব খান কমেন্ট করছে গ, অর্থাৎ গদ বাঁধা কথা। তাহলে দেখো এখানে কিন্তু দুইটা কথা দিয়ে দুইটা অপশন আছে, একটা হচ্ছে গদ বাঁধা কথা আর একটা হচ্ছে শুধুমাত্র কথা, একটা হচ্ছে শুধুমাত্র কথা আর একটা হচ্ছে গদ বাঁধা কথা। তাহলে কোনটা কোনটা রাইট, সবাই কমেন্ট করো কোনটা রাইট এখানে, কোনটা রাইট হবে সবাই কমেন্ট করো। আচ্ছা আনিকা রানী, আনিকা কমেন্ট করছে গ, গদ বাঁধা কথা, ইয়েস।
আচ্ছা, কবিতা আক্তার কমেন্ট করছে খ, বক্তব্য। আচ্ছা, সরি আপু, বক্তব্য হবে না, এটা কিন্তু বুলি মানে কি, শিখাই দেয়া কথা, ঠিক আছে? মনে করো আমি তোমাকে কোনো কথা শিখাই দিলাম, তুমি সেটা বলো, তুমি সেটা বলতেছো, তাহলে সেটা হবে কি, গদ বাঁধা কথা বা শিখানো কথা, সেটাই হচ্ছে হচ্ছে বুলি, সেটাকে বলা হয় বুলি, ঠিক আছে? আচ্ছা, শামসুর রহমান লিখছে গ হবে। ওকে, কবিতা আক্তার গ, কথা হবে আপু। আচ্ছা, মাফিয়া জান্নাত মাহবুব কথা, সরি আপু, কথা হবে না, তাহলে গদ বাঁধা কথা, অর্থাৎ বুলি বলতে আমরা যখন হচ্ছে এই গদ্যটা পড়বো, দেখো এটা কোন লাইনে আছে, আমরা সেখানে যাই একটু, কোন লাইনে আছে সেখানে যাই, দেখো তো কি বলে, গদ বাঁধা, আচ্ছা, কথা, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে যেহেতু অনেক একটা বড় প্রবন্ধ, আমরা যখন এটার মধ্যে যাব আস্তে আস্তে কিন্তু এটা আমাদের সামনে আসবে, এটা আমাদের সামনে আসবে, তখন আমরা দেখাবো, ঠিক আছে, তখন আমরা দেখাবো। আচ্ছা, আচ্ছা, চলো আমরা আরো কিছু এমসিকিউ সলভ করি, দেখি এখানে কি আছে। বলছে, আচ্ছা দেখো, আরেকটা এমসিকিউ আছে, মোতাহের হোসেন চৌধুরী কাকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন? মোতাহের হোসেন চৌধুরী। আচ্ছা, সবাই 1 নাম্বার প্রশ্নের আনসার করো তো, সবাই 1 নাম্বার প্রশ্নের আনসার করো, যে মোতাহের হোসেন চৌধুরী কাকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন? আচ্ছা, শাহরিয়ার আহমেদ সাজিব শব্দার্থ টিকাই দিয়ে, হ্যাঁ টিকাই দেওয়া আছে, এটা আমি জানি, মানে জাস্ট হচ্ছে আমাদের মূল প্রবন্ধের মধ্যে কোথায় আছে আমি এটাই খুঁজতেছিলাম। হ্যাঁ, আচ্ছা। তাইলে দেখো, বলছে মোতাহির হোসেন চৌধুরী কাকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন? আমাদের অপশন আছে হচ্ছে নদী, বৃক্ষ, ধর্ম, আত্মা, 4টা অপশন আছে, যে কোনোদিনও পড়বে না তার কাছে 4টা অপশনই সঠিক মনে হবে, তাই তো? ওকে, তো দেখি কারা কারা সঠিক আনসার করে, আমরা একটু দেখে নিই। আচ্ছা, নদীর, নদীর, সরি নদীর না, আচ্ছা, অজানা গল্প কমেন্ট করছে খ, মেঘ, ঠিক আছে, খ। আচ্ছা, বৃক্ষকে, বৃক্ষকে, ইয়েস, তাহলে কিন্তু আমরা যখন দেখো একটা কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে, যে কোনো প্রবন্ধ হোক, যে কোনো হচ্ছে গদ্য হোক, পদ্য হোক, যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, যে কোনো ভাবে প্রশ্ন আসলে কিন্তু আমরা আনসার করতে পারবো। আচ্ছা, নুসাইবা আক্তার সাথী কমেন্ট করছে খ, বৃক্ষকে, ইয়েস, তাহলে এটা কিন্তু আমাদের আনসার কি হবে, বৃক্ষকে, বৃক্ষকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি আমাদের কি আছে। আচ্ছা, প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম, আচ্ছা, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? দেখো, আমরা কিন্তু একটা ছবি দিয়ে সুন্দর করে বারবার বুঝালাম, প্রকৃতি মানে কি, প্রকৃতি, প্রকৃতির একটা উপাদানই তো বৃক্ষ, তাই না? তাহলে তার যে ধর্ম, তার কি ধর্ম, এবং মানুষের কি ধর্ম হওয়া উচিত, কি ধর্ম হওয়া উচিত, সেটাই এটা বলছে, যে প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে? এবং একটা জিনিস দেখো, এই যে নদীর কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, সেটাকে বাদ দিয়ে মোতাহার চৌধুরী বারবার বৃক্ষর কথা বলতেছে কেন? দেখো, যার বাসার আশেপাশে নদী নেই, সে কি নদীর সংগ্রাম কখনো দেখবে, বা নদীর শেষ পরিণতি কি হচ্ছে সেটা কি সে চোখের সামনে দেখতে পারে? আচ্ছা, আমাদের সবাইকে আমরা সমুদ্র দেখেছি, বা নদী সমুদ্রে কিভাবে মিলিত হয় এটাকে আমরা চোখের সামনে দেখি, কিন্তু বৃক্ষ আমাদের সবসময় চোখের সামনে থাকে, বৃক্ষ কিন্তু আমাদের কি করে, সবসময় চোখের সামনে থাকে, এবং আমরা সবসময়, আমরা চাইলেই যদি একটু অনুভব করি, আমরা মনের চোখ দিয়ে, ঠিক আছে, মনের চোখ দিয়ে যদি অনুভব করি, তাইলে কিন্তু, তাইলে আচ্ছা, মাফিয়া জান্নাত মাওয়া কমেন্ট করছে পরোপকারিতা হবে, হ্যাঁ ইয়েস, পরোপকারিতা। আচ্ছা, সবাই কমেন্ট করছে পরোপকারিতা, তাহলে কিন্তু আমরা একটু আগেই দেখে আসলাম যে কি, পরোপকারী এবং স্বার্থপর, দুইটার মধ্যে যখন কম্পারিজন করলাম আমরা, তখন কিন্তু দেখে আসলাম যে আমাদের এটার আনসার কি হবে, পরোপকারিতা, পরোপকারিতা, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো হ্যাঁ হ্যাঁ, এই যে সাকিব, সাকিব বলছে, একটু আগেই বলেছেন পরোপকারিতা, ইয়েস। সো যারা ক্লাস মনোযোগ দিয়ে করবে তাদের জন্য কিন্তু সব প্রশ্ন অনেক বেশি সহজ হয়ে যাবে, ঠিক আছে। অলরেডি, অলরেডি আমরা আমাদের ক্লাসের কিন্তু মাঝামাঝি আছি। সো আমাদের ক্লাসটা কেমন লাগতেছে সবাই কমেন্ট করো, যে ক্লাসটা তোমাদের সবার কেমন লাগতেছে, এবং এই ক্লাসটা তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো এবং মেনশন করো, আমাদের ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করো এবং মেনশন করো। আচ্ছা, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, এবং যারা যারা শেয়ার করবা সবাই শেয়ার অপশন, সবাই আমাদের কমেন্টে লিখো যে আপু আমাদের ক্লাসটা শেয়ার করা ডান, ঠিক আছে।
ওকে, সো আমরা এমসিকিউ দেখি, আমাদের আর কি এমসিকিউ আছে। আচ্ছা, এখন দেখো একটা উদ্দীপক উদ্দীপক দেওয়া আছে, তাই তো? সো দেখো একটা উদ্দীপকের, দেখো কি বলছে, যে আমরা একটু একটু ক্রিটিক্যাল থিঙ্কিং এর মধ্যে যাই, তাই তো? একটু ক্রিটিক্যাল থিঙ্কিং এর মধ্যে যাই। বলছে তমাল মেধাবী দেশের স্বনামধন্য একটি মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে ফিরে যান নিজ গ্রামে, ঠিক আছে? তাহলে তমাল কি মেধাবী শিক্ষার্থী, মনে করো তমালের জায়গায় তুমি আছো, তুমি মেধাবী শিক্ষার্থী, তাইলে তুমি কি করছো, একটা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে নিজের গ্রামে ফিরে গেলে এবং প্রতিষ্ঠা করেন দাতব্য চিকিৎসালয়, অর্থাৎ কি একটা মানে দাঁতের চিকিৎসা করা হয় এমন একটা হসপিটাল বা এমন একটা ক্লিনিক, ঠিক আছে? আচ্ছা, এরপর বলছে শহরে প্র্যাকটিস করে অনেক টাকা রোজগারের পরিবর্তে নিজ গ্রামে সাধারণ মানুষের সেবাকে তিনি ব্রত হিসেবে গ্রহণ করলেন, ঠিক আছে? ব্রত হিসেবে গ্রহণ করলেন। এমন কিন্তু অনেক মানুষ আছে যারা জীবনে শুধুমাত্র টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলাকে কিন্তু সবকিছু মনে করে না, তারা কি করে, সমাজে কিভাবে মানুষের ভালো করা যায় এগুলার দিকে কিন্তু তারা ফোকাস করে, ঠিক আছে? সো এরকমই একজন মানুষ হচ্ছে তমাল, ঠিক আছে? তাহলে বলছে উদ্দীপকে তমালের সাথে জীবন ও বৃক্ষ প্রবন্ধের কার সাদৃশ্য আছে? আচ্ছা, সো সবাই কমেন্ট করছো, আচ্ছা অনেক ভালো, মাশাল্লাহ, আচ্ছা ভালো লাগতেছে, আচ্ছা ওকে। আচ্ছা, ওকে, সো দীপ্ত বিশ্বাস, আজকে প্রথমে এসে অনেক কিছু শিখতে পারছো এবং আমাদের ক্লাসগুলো রেগুলার করলে ইনশাল্লাহ আরো অনেক বেশি বেশি অনেক ইনফরমেশন জানতে পারবা, ঠিক আছে? আরো অনেক কিছুই জানতে পারবে। এরপর দেখো বলছে উদ্দীপকে তমালের সাথে জীবন ও বৃক্ষ প্রবন্ধের কার সাদৃশ্য আছে? তাহলে সবাই আমাদের অলরেডি সবাই কমেন্ট করা শুরু করছে যে নীল আকাশ, আচ্ছা অপশন এ, অপশন এ বৃক্ষের। আচ্ছা, একজন কমেন্ট করছে শামসুর রহমান লেখকের, লেখকের কেন হবে ভাইয়া লেখক? আচ্ছা দেখো কার সাদৃশ্য আছে, দেখো লেখক এখানে কিন্তু, লেখক এখানে তার চিন্তা ভাবনাটাকে তুলে ধরেছেন, কিন্তু আসলে কিন্তু কি করে, বৃক্ষই কিন্তু আমাদের এই যে পরোপকার বা এই যে পরোপকারের যে ইয়াটা, যে ধর্ম, এটা কিন্তু বৃক্ষ নিজেই লালন করে, ঠিক আছে? এটা কিন্তু বৃক্ষ নিজে লালন করে। সো আনসারটা হবে কি অপশন এ, অপশন এ। আচ্ছা, এরপর দেখো নেক্সট যদি দেখি, তাহলে বলছে উদ্দীপকের ভাবার্থ নিচের কোন বাক্যে প্রকাশ পেয়েছে? দেখো তো এখানে আরেকটা সুন্দর প্রশ্ন আছে, যে উদ্দীপকের ভাবার্থ, অর্থাৎ উদ্দীপকে যে উদ্দীপকটা দেয়া ছিল এখানে যে ভাবটা প্রকাশ করেছে এটা কোন অর্থ প্রকাশ করতেছে, এবং এটা আমাদের যে আমরা যেটা পড়তেছি গদ্য, এটার কোন লাইনের সাথে মিল আছে? দেখো তো এখানে সুন্দর করে লেখা আছে, বৃদ্ধি কেবল দৈহিক নয় আত্মিকও, বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয় প্রশান্তিরও ইঙ্গিত। তারপর বলছে যা তার প্রাপ্তি তাই তার দান। আচ্ছা, একটু আগে কিন্তু আমরা বলেছি যে সমাজের যারা সৃজনশীল মানুষ বা সৃষ্টিশীল মানুষ, যারা কি করে নিজে কিছু উদ্ভাবন করে, নিজে কিছু তৈরি করে, তারা কি করে দান করে, এটা সবার জন্য উন্মুক্ত করে দেয়, ঠিক আছে? এবং তারা কি মনে করে এটাই তাদের জীবনের প্রাপ্তি, ঠিক আছে? তাহলে বলছে যা তার প্রাপ্তি তা তার তাই তার দান, ঠিক আছে? তাহলে সে যে কি করে তা যে যা কিছু সে অর্জন করবে, প্রাপ্তি মানে কি অর্জন, ঠিক আছে? অর্জন অর্থাৎ সে যা অর্জন করবে সে কি করবে, সেটাকে অন্যের জন্য বিলিয়ে দিবে, ঠিক আছে? অন্যের জন্য বিলিয়ে দিবে, অন্যের জন্য কি করবে, বিলিয়ে দিবে, অন্যের জন্য বিলিয়ে দেয়, ঠিক আছে? বিলিয়ে দেয়। আচ্ছা, সো নীলাকাশ কমেন্ট করছে ঘ। আচ্ছা, কেন ঘ হবে? নীরব ভাষায় বৃক্ষমাদি সার্থকতার গান শুনে। আচ্ছা দেখো, এটা কিন্তু উদ্দীপকটা যেটা বলছে, যে যখন ডক্টর তমাল উনি যখন কি করলো, সে এমবিবিএস পড়াশোনা করলো, করার পরে সে কি করলো, নিজেকে আগে সমৃদ্ধ করেছে, করার পর সে তার গ্রামে গিয়ে অন্যদের জন্য একটা দাঁতের যে মানে দাঁতের চিকিৎসা করার জন্য একটা হসপিটাল খুলেছে, তাই তো? এখন সে কি করলো, অন্যদের উপকারের জন্য কাজ করেছে, অর্থাৎ সে নিজে আগে প্রাপ্তি মানে সে নিজে আগে ডক্টর হয়েছে, তাহলে এটা তার প্রাপ্তি, এটা তার অর্জন, ঠিক আছে? এবং সে কি করেছে, তার গ্রামে গিয়ে অন্যদের জন্য এই নিজের কাজটাকে, নিজের অর্জনটাকে বিলিয়ে দিচ্ছে, তাহলে এটা তার হচ্ছে দান, ঠিক আছে? সো আমাদের দেখো যে ভাবটা আছে সেটা আমাদের এই গ নাম্বার যে কথাটা, অর্থাৎ গ নাম্বার যে উক্তিটা আছে এটার সাথেই কিন্তু মিলে যায়। আচ্ছা, মাফিয়া লিখছে নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনাই। না, এটা হবে না, এটা হবে না। আনসারটা হবে, সঠিক আনসার হচ্ছে অপশন সি, অর্থাৎ অপশন গ।
ওকে, সো আমরা কিন্তু অনেকগুলা দেখতে দেখতে অনেকগুলা এমসিকিউ সলভ করে ফেলছি। এরপর দেখো এখানে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস আছে। আচ্ছা, এখন দেখো দেখো এই যে আমরা প্রথমে যে লেখক পরিচিতি পড়লাম, প্রথমে লেখক পরিচিতি থেকে এখানে দেখো আমাদের এমসিকিউ আছে, বলছে মোতাহার হোসেন চৌধুরী কর্তৃক ক্লাইভ বেলের সিভিলাইজেশন সিভিলাইজেশন গ্রন্থ অবলম্বনে রচিত গ্রন্থের নাম কি? আচ্ছা, তাহলে এটার আনসার করো সবাই, এটার আনসার করো সবাই। দেখো এখানে 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে, মোতাহার হোসেন চৌধুরী কর্তৃক ক্লাইভ বেলের সিভিলাইজেশন গ্রন্থ অবলম্বনে রচিত গ্রন্থের নাম কি? আমরা কিন্তু একটু আগেই পড়ে আসছি, একটু আগেই পড়ে আসছি। আচ্ছা, অর্থাৎ বৃক্ষের অর্জন হচ্ছে তার ফুল ও ফল, এগুলো সে অন্যের হাতে তুলে দেয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, কবিতা আক্তার কমেন্ট করছে কি কিবার ক্লাস হয়? আমাদের প্রতিদিন সন্ধ্যা 6:15-তে ক্লাস থাকে। আচ্ছা, সিভিলাইজেশন সিভিলাইজেশন। আচ্ছা, তাহলে দেখো মনে রাখবা হচ্ছে কনসিকুয়েন্স অফ হ্যাপিনেস। তাহলে হ্যাপিনেস মানে কি? সুখ। তাহলে ওই যে কনসিকুয়েন্স অফ হ্যাপিনেস, দেখো হ্যাপিনেস, তাহলে এই যে হ্যাপিনেস এর সাথে মিল আছে কি? সুখ। আচ্ছা, সিভিলাইজেশন সিভিলাইজেশন মানেই তো সভ্যতা, ঠিক আছে? তাহলে সিভিলাইজেশনের সাথে মিল আছে কি? সভ্যতা। সিভিলাইজেশনের সাথে মিল আছে কি? সভ্যতা, ঠিক আছে? তাহলে আমাদের সঠিক আনসার হবে কি? অপশন এ। ওকে, আচ্ছা, এখন বলছে জীবন বৃক্ষ কোন ধরনের রচনা? জীবন বৃক্ষ কোন ধরনের রচনা? আচ্ছা, সো কোন ধরনের রচনা, দেখো এটা কিন্তু আমরা পড়িনি। আচ্ছা, এখন এটা আমাদের কোথায় ছিল এটা একটু দেখে আসি আমরা। দেখো আমাদের আমাদের যে পাঠ পরিচিতি অংশ আছে কিন্তু একটা, আমরা এটা পড়িনি পাঠ পরিচিতি অংশ। চলো আমরা একটু পাঠ পরিচিতি অংশে দেখে আসি আমাদের কি লেখা ছিল। দেখো পাঠ পরিচিতি অংশ লেখা ছিল যে প্রবন্ধটি তার সংস্কৃতি কথা গ্রন্থ থেকে সংকলিত হয়েছে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে কাজী মোতাহার হোসেন চৌধুরীর একটা প্রবন্ধ, ঠিক আছে? কাজী মোতাহার হোসেন চৌধুরীর একটা কি এটা প্রবন্ধ, ঠিক আছে? এবং যদি প্রশ্ন আসে যে তোমার জীবন বৃক্ষ প্রবন্ধের উৎস কোনটি, উৎস কোনটি, তাহলে উৎসটা কি হবে? সংস্কৃতি কথা গ্রন্থ, ঠিক আছে? সংস্কৃতি কথা গ্রন্থ থেকে সংকলিত হয়েছে, সংস্কৃতি কথা গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। আচ্ছা, ওকে, বোঝা গেছে? তাহলে কিন্তু এটা একটা প্রবন্ধ। আচ্ছা, এরপর দেখো তিনি এই যে প্রবন্ধের মধ্যে একই কথা তিনি বারবার বলেছেন, তিনি দেখেছেন বৃক্ষের বিকাশ, অর্থাৎ কিভাবে এই যে গাছের সাথে তুলনাটা, এটাই জাস্ট বলছে এখানে। এটা আর আলাদাভাবে আমাদের পড়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন দেখো তাইলে আমরা ছিলাম হচ্ছে এমসিকিউ তে, আমরা ছিলাম কোথায়? এমসিকিউ তে। তাহলে দেখো এমসিকিউ এর মধ্যে যাই আমরা, এমসিকিউ এর মধ্যে যাই। আচ্ছা, তাহলে জীবন বৃক্ষ কোন ধরনের রচনা? এটা কিন্তু তার একটা প্রবন্ধ, প্রবন্ধ, ঠিক আছে? এটা তার একটা প্রবন্ধ রচনা, ঠিক আছে? আচ্ছা, সো আমরা আমাদের আবারও মূল ক্লাসে একটু ফিরে যাব। চলো, আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করছি, আবারও আমরা দেখবো যে কি কি বলছে তিনি, ঠিক আছে? কি কি বলছে আরেকটু আমরা, চলো ব্যাখ্যা আরেকটু, এই যে প্রবন্ধটা, মূল প্রবন্ধটা আরেকটু পড়ে আসি, মূল প্রবন্ধটা একটু পড়ে আসি, ঠিক আছে? আচ্ছা, এখন বলছে এই যে মোতাহার হোসেন চৌধুরী এখন বলছে যে উত্তরে বলবো চর্মচক্ষুকে বর্ণনা করে কল্পনা ও অনুভূতির চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনাও সহজে উপলব্ধি করা যায়। অর্থাৎ কি, শুধুমাত্র চোখ, বাইরের যে আমাদের এই যে চোখ আছে এটা দিয়ে দেখলেই হবে না, মন থেকে আমাদের এটাকে ফিল করতে হবে বা বুঝতে হবে, ঠিক আছে? তাইলে কি হবে? তাইলে কি হবে? সহজে উপলব্ধি করা যাবে, ঠিক আছে? ওকে, এরপরে দেখো এরপরে কি বলছে, তাছাড়া বৃক্ষের সার্থকতা ছবি যত সহজে উপলব্ধি করা যায়, নদীর সার্থকতা ছবি তত উপলব্ধি করা যায় না। সবগুলাই কিন্তু আমরা বলছি যে আমাদের বৃক্ষ কি সবসময় আমাদের চোখের সামনে থাকে। আচ্ছা, নদী কিন্তু এভাবে আমরা দেখতে পারি না, ঠিক আছে? তাহলে বৃক্ষের ফুল ফোটানো ফল ধরানোর ছবি কিন্তু প্রত্যহ চোখে পড়ে, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো এখানে বলছে নদী সাগরে পতিত হয় সত্য, কিন্তু তার ছবি আমরা প্রত্যহ দেখতে পাই না, অর্থাৎ সবসময় কিন্তু আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই না। ওকে, আচ্ছা, এখানে দেখ একটা গুরুত্বপূর্ণ একটা কথা আছে, বলছে দোরের কাছে দাঁড়িয়ে, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। দোরের কাছে দাঁড়িয়ে
থেকে সে অনবরত নতি, শান্তি ও সেবার বাণী প্রচার করে। তাহলে এই তিনটা কথা এখানে মনে রাখতে হবে। নতি, নতি মানে বিনয় ভাব, ঠিক আছে? নতি অর্থ কি? বিনয়, বিনয় ভাব, ঠিক আছে? বিনয় ভাব মানে অন্যের প্রতি শ্রদ্ধা দেখানো বা নিজেকে বড় করে না দেখা। আচ্ছা, শান্তি এবং সেবার বাণী প্রচার করে, অন্যদেরকে সেবা করা, এটার বাণী প্রচার করে, ঠিক আছে? তাহলে এই তিনটা থেকেও কিন্তু এমসিকিউ হতে পারে। আচ্ছা, ওকে। সো এরপরে দেখো আমরা আর একটু যাই সামনের দিকে, কি কি আছে আমাদের জন্য। আচ্ছা, দেখো এখানে একই কথা আছে, এগুলো জাস্ট তোমরা পড়লেই বুঝবা, যেহেতু এখন আমাদের মূল কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? মূল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এখন দেখো আমরা একটু জাস্ট একটু সৃজনশীলের দিকে যাই, দেখি আসলে কি বলছে। সৃজনশীল প্রশ্নে আমাদের কি আছে, কেমন হতে পারে প্রশ্ন, তাই তো? দেখো বলছে যে এই যে বিটোপি, আচ্ছা বিটোপি, বিটোপি শব্দের অর্থ কিন্তু বৃক্ষ, বৃক্ষ বা গাছ, ঠিক আছে? আচ্ছা বৃক্ষ, বিটোপি শব্দের অর্থ কি? বৃক্ষ। বলছে এই যে বিটোপি শ্রেণী হেরি সারি সারি, কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি, ঠিক আছে? দেখো এখানে সুন্দর করে বলা আছে, কেহ বা সরল সাধু হৃদয় যেমন, ফল ভারে নত কেহ গুণীর মতন। তাহলে দেখো এখানে বলছে ফল ভারে নত কেহ গুণীর মতন, অর্থাৎ যারা গুণী লোক, সমাজের গুণী, অর্থাৎ অনেক বেশি গুণ, তাদের মধ্যে দেখবে একটা নরম নম্রতা বা বিনয়ের একটা ভাব আছে। তারা কিন্তু সবসময় অহংকার করে না, এই আমি এটা করে ফেলেছি, আমি সেটা করে ফেলেছি, বা আমি এটা সমাজের জন্য এটা করে ফেলেছি, এরকম কিন্তু বলে না। তারা দেখবে সবার সাথে খুবই সুন্দর কার্টেসি মেনটেন করে চলে, ঠিক আছে? তো বলতেছে একইভাবে একটা গাছ, একটা গাছে যখন মনে করো একটা যখন বৃক্ষ, এখন এই বৃক্ষে মনে করো ফল হলো, ঠিক আছে? অনেক বেশি, মনে করো যে যেই গাছের ফল যত বেশি হবে সে কি করবে, নিচের দিকে কিন্তু তত বেশি হেলে যাবে বা ঝুঁকে যাবে, ঠিক আছে? নিচের দিকে তত বেশি ঝুঁকে যাবে। আচ্ছা, সো এই যে নিচের দিকে ঝুঁকে যাচ্ছে, তাহলে বলছে ফল ভারে নত হয় গুণীর মতন। তাহলে এই যে গাছ বৃক্ষ যেমন ফল ভারে নিচের দিকে ঝুঁকে যায়, গুণী মানুষও কিন্তু তেমন নম্রতা, ভদ্রতা এবং বিনয়ী হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এদের স্বভাব ভালো মানুষ, ভালো মানবের চেয়ে ইচ্ছা যার, দেখো দেখো জ্ঞান ও চক্ষে চেয়ে, ঠিক আছে? আচ্ছা, বলছে যখন মানব কুল ধনবান হয় তখন তাদের শির সমুন্নত রয়, ঠিক আছে? তাহলে তার যদি অনেক টাকা পয়সা হয় তাহলে কি করবে সে, বা অনেক ধনী যদি হয় সে কি করবে, সমুন্নত অর্থাৎ সম্মান সেভাবে বজায় রেখে চলবে। আচ্ছা, সাকিব খান কমেন্ট করছে কবিতা কবে ক্লাস নিবে নাবো? আচ্ছা নিব, নেক্সট কোনো ক্লাসে নিব কবিতা। আচ্ছা, সো দেখো তাহলে কিন্তু বলছে ফল শূন্য হলেও সে কি থাকে, সদা সমুন্নত, ঠিক আছে? সো এখন এই যে উদ্দীপকটা, এই যে উদ্দীপক এখান থেকে, আচ্ছা এখন দেখো আমাদের 6 নম্বর প্রশ্নে কি বলছে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর নদীকে মনুষ্যত্বের প্রতীক বিবেচনা করতে চেয়েছেন কেন? আচ্ছা, এগুলোর আনসারও তোমাদের জন্য খুব সুন্দর করে এখানে রাখা আছে। দেখো বলছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর নদীকে মনুষ্যত্বের প্রতীক বিবেচনা করতে চেয়েছেন কেন? তাহলে দেখো, যদি তুমি জাস্ট এখানে যে কথাগুলো লেখা আছে এটাই যদি পরীক্ষার হলে গিয়ে লেখো, তারপরেও তুমি 3-এ 3 পাবা। 3, ঠিক আছে? এটা কি, এটা সরি, এটা হচ্ছে 2 মার্কের প্রশ্ন। সো 2-এ 2 পাওয়ার জন্য কিন্তু এখানে যে অ্যান্সারটা লেখা আছে এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এবং এটাই যথেষ্ট। তাহলে দেখো সুন্দর করে এখানে কিন্তু তোমাদের অ্যান্সারটাও আমি দিয়ে দিয়েছি, এখানে কিন্তু সুন্দর করে অ্যান্সারটাও তোমাদের দেওয়া আছে, ঠিক আছে? দেওয়া আছে। সো দেখো আমাদের ক নাম্বারের অ্যান্সার আছে, খ নাম্বারের অ্যান্সারটা এখানে সুন্দর মতো লেখা আছে, তোমরা চাইলে এখান থেকেও নোট করে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, এরপর দেখো গ নাম্বারে আমাদের আছে কি, বলছে বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। আচ্ছা, এই কথাটার সাথে প্রবন্ধের মানে আমাদের যে উদ্দীপক এটার কি মিল আছে? তাহলে কি মিল আছে দেখো তো। বলছে উদ্দীপকের সরল ও বিনয়ী বৃক্ষের বর্ণনা আছে। তাহলে আমরা কিন্তু একইভাবে আমাদের যে প্রবন্ধ সেখানেও কিন্তু কি, আমাদের প্রবন্ধের মধ্যেও কিন্তু একইভাবে সরল ও বিনয়ী বৃক্ষের তুলনা আছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে সুন্দর মতো কিন্তু সবকিছু উপস্থাপন করা আছে। ওকে, ওকে দেখো যদি কেউ এখান থেকে কেউ লিখতে চাও সরাসরি এই প্রশ্নটা লিখলেও কিন্তু হবে, ঠিক আছে? আচ্ছা, এবং দেখো খ নাম্বার প্রশ্নে জাস্ট আমাদের এখানে ব্যাখ্যাটা ছিল, সো এখানে একটু মনে হয় ব্যাখ্যাটা কেটে গেছে। আচ্ছা, এটা পরবর্তীতে আবার দেওয়া হবে। ওকে, আচ্ছা তাহলে মূল কথাটা কিন্তু এটা, এখানে মূল কথাটা দেওয়া আছে। ওকে, আচ্ছা, এবং গ নাম্বার প্রশ্নটা কিন্তু সুন্দর মতো ব্যাখ্যা এখানে করা আছে।
ওকে, আচ্ছা, আমার ক্লাস আবার কবে হবে? আমার ক্লাস আবারও নেক্সট শুক্রবার হবে, এবং আমাদের হচ্ছে ফেসবুক পেজে যদি চোখ রাখো তাহলে নিয়মিত আমাদের ক্লাসের আপডেট জানতে পারবে যে কবে কবে আমাদের কোন কোন টিচারের ক্লাস হয়, ঠিক আছে? ক্লাসটা সপ্তাহে কয়দিন হয়? আচ্ছা, 7 দিনই ক্লাস হয় আমাদের সপ্তাহে, এবং 7 দিনে বিভিন্ন সাবজেক্টের আলাদা আলাদা ক্লাস হয়, ঠিক আছে? এবং বাংলা বাংলা আমাদের সপ্তাহে 2টা করে ক্লাস হয়, বাংলা সপ্তাহে 2টা ক্লাস হয়, ঠিক আছে? একটা গ্রামার ক্লাস এবং একটা হচ্ছে প্রথম পত্র ক্লাস। আচ্ছা, তাহলে দেখো এখানে সুন্দর মতো ব্যাখ্যা দেওয়া আছে। আচ্ছা, এরপর দেখো ঘ নাম্বার প্রশ্নের জন্য আমাদের যেটা বলছে, উদ্দীপকে বৃক্ষ জীবন ও বৃক্ষ প্রবন্ধে বর্ণিত বৃক্ষের আংশিক পরিচিতি প্রদান করে। আচ্ছা, এখন বলতেছে যে ঘ নাম্বার প্রশ্নটা আসলে কেমন হয়, 4 মার্কের প্রশ্ন, তার মানে আমাকে একটু বড় করে লিখতে হবে। সো বড় করে লেখার জন্য তোমাকে আমি কিছু ট্রিক্স শেখাই দিই। সেটা হচ্ছে, তুমি করবা কি, প্রথমে একটা মূল বক্তব্য লিখবা, ঠিক আছে? দেখো 4 মার্কের প্রশ্নের জন্য কিভাবে লিখবা, আমি কিভাবে লিখতাম আমি বলি। ঘ মার্কের প্রশ্নের জন্য, ঠিক আছে, এটা মানে জাস্ট যদি তোমার মনে করো তুমি ঘ মার্কের প্রশ্নের জন্য আচ্ছা, যদি কেউ হচ্ছে জাস্ট ওই বেসিক নলেজটা জানে, মূল ভাবটা জানে, তাহলে তার জন্য এই ঘতে 4-এ 4 পাওয়া কোনো ব্যাপার না, 3-এ 3 পাওয়া মানে 4-এ 3 পাওয়া কোনো ব্যাপার না। তুমি কি করবা, প্রথমে একটা তুলনা করবা, যে তুমি এভাবে বলবা, ওখানে বলছে যে দেখো আমার প্রশ্নটা কি ছিল, আংশিক আংশিক পরিচিতি প্রদান করে, অর্থাৎ একটা হচ্ছে কিছু অংশ মিল পাই আমরা, আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে সেটার সাথে আমরা কিছু অংশ মিল পাই, আর আরেকটা কথা হচ্ছে পরিপূর্ণ মিল পাই, ঠিক আছে? তাহলে তোমার ওই উদ্দীপকটা পড়ে যদি মনে হয় যে পরিপূর্ণ মিল আছে, তাহলে তুমি লিখবা পরিপূর্ণ মিল, যে উদ্দীপকের সাথে আমার পাঠিত প্রবন্ধের পরিপূর্ণ মিল আছে বা সবটুকু মিল আছে, ঠিক আছে? এবং আমি বা যদি উদ্দীপকে এখানে যেহেতু আংশিক আছে, তাহলে লিখবা যে যে প্রশ্নে উল্লেখিত কথাটি, যে কথাটি আছে যে আংশিক মিল আছে, এই কথার সাথে আমি সম্পূর্ণ একমত, এবং আমার যুক্তিগুলা নিচে তুলে ধরা হলো, ঠিক আছে? এভাবে লিখে তাহলে তুমি কি করবা, এখানে মূল কথাটা লিখবা 2 লাইনে, ঠিক আছে? মূল কথা লিখবা 2 লাইনে, 2 লাইন বা 3 লাইনে, ঠিক আছে? 2 বা 3 লাইনে লিখবা, ঠিক আছে? মূল কথা লিখবা 2 বা 3 লাইনে, এবং পরে তুমি এরপর তুমি প্যারা করা শুরু করবা, ঠিক আছে? এরপর এক প্যারা, প্রথম প্যারায় তুমি করবা হচ্ছে, প্রথম প্যারায় তোমার কাজ হবে যে তুমি এখানে লিখবা, দেখো তাহলে আমাদের পয়েন্ট হচ্ছে, 1 নম্বরে মূল কথাটা লিখবা, 2 নম্বরে লিখবা তুমি উদ্দীপকটা ব্যাখ্যা করবা, যে উদ্দীপকে বলা হয়েছে বা উদ্দীপকে দেখতে পাই, উদ্দীপকে দেখো উদ্দীপকে বলা হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে? বা ব্যাখ্যা করা হয়েছে, এরপর তুমি যা যা ব্যাখ্যা করেছে উদ্দীপকে সেগুলো তোমার নিজের ভাষায় এখানে লিখবা, লিখলে তোমার কিন্তু আরো 4-5 লাইন হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে? হওয়ার পরে 3 নম্বরে তুমি লিখবা যে এখন তুমি যে প্রবন্ধটা পড়েছো, তুমি যে প্রবন্ধটা পড়েছো ওইটার মধ্যে যাবা তুমি, এবার লিখবা অন্যদিকে, ঠিক আছে? এভাবে গিয়ে লিখবা যে অন্যদিকে, তুমি কিন্তু আবার 1 নম্বর 2 নম্বর দিয়ে লিখো না, আমি জাস্ট বোঝানোর জন্য। এরপর লিখবা কি, অন্যদিকে আমরা যে আমাদের যে প্রবন্ধ আছে, মনে করো জীবন ও বৃক্ষ প্রবন্ধ, ঠিক আছে? আমরা এভাবে লিখবা, জীবন ও বৃক্ষ প্রবন্ধে দেখতে পাই, ঠিক আছে? দেখতে পাই এইভাবে তুমি ব্যাখ্যা করতে থাকবা, ঠিক আছে? দেখতে পাই যে কি কি দেখেছো তুমি, কি কি বলেছে কবি কি কি বলেছে, কার সাথে তুলনা করেছে, কিভাবে কি সবকিছু আমাদের কিভাবে বুঝাইছে, এগুলা তুমি আরো 4-5 লাইন লিখবা, ঠিক আছে? আচ্ছা, এই 4-5 লাইন লিখবা, ওকে? এই 4-5 লাইন লেখার পরে এরপর তুমি দেখো, যেহেতু 4 মার্কের প্রশ্ন, 4 নম্বরে গিয়ে এবার তুলনা করবা, যে সব উপরিউক্ত আলোচনা মানে উপরে আমি যা যা আলোচনা করলাম এর ভিত্তিতে আমি বলতে পারি যে এই উদ্দীপকে আংশিক আলোচনা করা হয়েছে বা পরিপূর্ণ আলোচনা করা হয়েছে, যে যেমন মত দিবে সে তার মতের পক্ষে লিখবে, তাহলে তার সৃজনশীল প্রশ্ন এখানে কমপ্লিট হবে। এবং যদি কেউ এভাবে লিখে, 4টা প্যারা করে কেউ যদি লিখে, তাহলে সে অবশ্যই, হাতের লেখা যদি ভালো হয়, টিচার তাকে 4-এ 4 মার্ক দিতে বাধ্য, ঠিক আছে? এবং হাতের লেখা যদি খারাপও হয়, তাহলে সে 3 পাবে, 3-4-এর মধ্যে 3 পাবে, বুঝা গেছে? তাহলে তাহলে আমরা কিন্তু দেখলাম যে আমাদের এই
যে আমাদের গদ্য অংশ আছে এটা থেকে আমাদের কিভাবে এমসিকিউ হয়, কোন কোন পার্ট আমরা পড়বো, ঠিক আছে, কিভাবে আমরা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করবো, সব কিন্তু আমরা দেখলাম। ঠিক আছে, এরপর দেখো আমাদের যে মূল গদ্যটা ছিল, তো মূল কথাগুলো আমাদের পড়ানো হয়েছে, মূল কথাগুলো কিন্তু আমরা পড়ানো হয়েছে। ঠিক আছে, ওকে, এখানে মূল কথাগুলো পড়ানো হয়েছে। ঠিক আছে, এরপর এখানে দেখো একটা প্রবাদ আছে যে মহাকবির মুখে শুনতে পাওয়া যায় রাইটনেস ইজ অল, অর্থাৎ পরিপক্কতাই সব। ঠিক আছে, এটার এটার হচ্ছে অনুবাদটা তোমরা মনে রাখবা, যে তোমার যে বাংলা সেকেন্ড পেপার সেক্ষেত্রেও কিন্তু আমাদের যে অনুবাদকরণ সেখানে কিন্তু এটা আসতে পারে যে রাইটনেস ইজ অল, এটার অনুবাদ করো। ঠিক আছে, সেক্ষেত্রে এটা আসতে পারে যে রাইটনেস ইজ অল, পরিপক্কতাই সব, এটা হচ্ছে অনুবাদ করতে বলতে পারে। ঠিক আছে, ওকে, এগুলো তোমরা সব এখন পড়লে জাস্ট বুঝতে পারবা। ঠিক আছে, এগুলো এভাবেই সুন্দর করে কিন্তু লেখা আছে। সো আজকের আমাদের ক্লাসটা কিন্তু এ পর্যন্তই ছিল, আমাদের এই ক্লাসটা দেখো এ পর্যন্তই ছিল, এবং এখানে আজকে আমাদের ক্লাস শেষ। সো এখানে দেখো ক্লাস প্রায় শেষ। আচ্ছা, যে ক্লাস এখন করতে পারেনি সে পরবর্তীতে আমাদের রেকর্ড ক্লাসটা করে নিতে পারবে। এখানে দেখো আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। সো ওয়েবসাইট তোমরা এখানে আমাদের এই লিংকে ঢুকে কিন্তু ওয়েবসাইটে ভিজিট করতে পারো এবং আমাদের যে কোর্স গুলা সম্পর্কে জানতে পারো। এবং আমাদের প্রতিষ্ঠান হচ্ছে তোমাদের জন্য এইভাবে আলাদা আলাদা, অর্থাৎ বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বেস কিন্তু ক্লাস নিয়ে আসছে। অর্থাৎ কেউ যদি মনে করে আমি শুধু ফার্স্ট পেপারের কোর্সে ভর্তি হব, সে কিন্তু খুব সহজেই আমাদের একটা কোর্সে ভর্তি হতে পারবে। তার জন্য তার একটু কম টাকা খরচ হবে। অর্থাৎ দেখো এখানে আমাদের মাত্র হচ্ছে 750 টাকা রাখা হয়েছে বাংলা কোর্সটাতে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, একইভাবে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের ক্লাসগুলোকে ডিজাইন করা হয়েছে আইসিটি। ঠিক আছে, ওকে, সো এইভাবেই হচ্ছে পরবর্তীতে আমাদের নেক্সট জেনের সকল ক্লাসে তোমরা ইনভাইটেড, সকল ক্লাস তোমরা সুন্দর মতো এনজয় করো, অনেক সুন্দর মতো পড়াশোনা করো আমাদের গাইডলাইনে, এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরবর্তীতে আমাদের সাথে থাকো। আচ্ছা, পরের শুক্রবার কোন টপিক নিব এটা হচ্ছে পরের শুক্রবারের আগের দিন রাতে জানাই দেওয়া হবে, এবং আমাদের সাথে সবসময় যুক্ত থাকো এই আশা করি। আচ্ছা, সো আজকের মতো থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে।